হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? Okay, thank you. So I think we can start our today's lecture. ল্যাবে আমার মনে হয় সবাই ছিল না তোমরা, আমাকে যতটুকু রিপোর্ট করলো কয়েকজন ল্যাবে ছিল আর কি। আজকে ল্যাবে আমাদের হচ্ছে একটা ছোট্ট প্রজেক্ট মনে হয় ডিসক্রাইব করা হয়েছে। যেহেতু হচ্ছে আমাদের নেক্সট ল্যাবে তোমাদের ল্যাব প্রজেক্ট যেটা সেটা শো করতে হবে। আমরা অলরেডি হচ্ছে তোমাদের ল্যাব প্রজেক্ট গ্রুপ ফর্মের জন্য একটা লিংক শেয়ার করছি, দেখো এই লিংকটাতে তোমাদেরকে তোমাদের গ্রুপ নাম্বার, নেম আইডি এবং প্রজেক্ট নেম যেটা করতে চাচ্ছ তোমরা সেটা হচ্ছে অ্যাড করে দিয়ে, আর যে কোনো হচ্ছে ডেটা সেট নিয়ে তোমরা কাজ করতে পারো। অ্যালগোরিদম, এআই বা মেশিন লার্নিং যে কোনো অ্যালগোরিদমই হচ্ছে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো। ডেটা সেট গুলা হচ্ছে সেকেন্ডারি ডেটা সেট যেটা স্পেসিফিকলি Kaggle, KD Nuggets, UCL repository, crowded data set, এইগুলো থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর আমাদের হচ্ছে আজকে যে প্রজেক্টটা দেখানো হচ্ছে সেখানে খুবই সিম্পল প্রজেক্ট, তোমাদের কাছে এক্সপেক্ট করতেছি আমরা সিম্পল, বাট সেটা হচ্ছে তোমরা নিজেরা নিজেরা প্রজেক্টটা লিখবা আর কি, নিজেরা হচ্ছে কোড লিখবা, এটা এক্সপেক্ট করতেছি। হ্যাঁ, দেখি। হ্যাঁ, অবশ্যই অ্যান্সার করতে পারো। নিউরাল নেটওয়ার্কের সফটম্যাক্স তো আর নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম না, এটা অ্যাক্টিভেশন ফাংশন। হ্যাঁ, তো অবশ্যই পারো নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, ইভেন এনএলপি, যদি তোমরা জানো আর কি, ট্রেডিশনাল মেশিন লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, যে কোনোটাই অ্যাড করা যাবে, ইউজ করা যাবে। যে প্রজেক্টটা আমরা শো করছি এটা ছিল এই যে সার্ভিক্যাল ক্যান্সার রিকগনিশনের উপর একটা প্রজেক্ট, খুবই স্মল প্রজেক্ট আর কি। আমার মনে হয় যে ক্লাসে ও অলরেডি এক্সপ্লেন করছে এটাকে। আমার এখানে ডেটা সেটটা ডাউনলোড করা ছিল। আচ্ছা, হ্যাঁ, এই সার্ভিক্যাল ক্যান্সার ডেটা সেটের উপর কাজটা ছিল। এখানে প্রথমে দেখো যে ডেটা সেটের শুরুতেই হচ্ছে পেশেন্ট আইডি দেয়া আছে, আর এখানে ফিচার গুলা। এই ফিচার, এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম, এর জন্য আমাদের ফিচার হচ্ছে লাস্ট যেটা ফিচার, এখানে ফিচার মানে রো নাম্বার, সরি কলাম নাম্বার ভি তে দেখো, এই কলামে যেটা দেয়া আছে সেটা ক্লাস লেভেল গুলো দেয়া আছে আর কি। ক্যান্সারের দুটো ক্লাস, ম্যালিগন্যান্ট এন্ড বেনাইন। এখানে ম্যালিগন্যান্সি হচ্ছে 1, বেনাইন হচ্ছে 0। তার মানে ক্যান্সার না থাকলে সেটা 0, ক্যান্সার থাকলে সেটা হচ্ছে 1, দেয়া আছে। আর আমরা এখানে কটা রো আছে সেটা দেখি, যেটাকে আমরা ফিচার, সরি কটা কলাম আছে সেটা দেখি, যেটাকে আমরা ফিচার বলি। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, টোটাল 22টা কলাম। এর মধ্যে ফিচার যেটা, সেই ফিচার হচ্ছে আমরা ফার্স্ট কলামে যেহেতু আইডি আছে, এটা কোনো ফিচার না, ঠিক না, জাস্ট আইডি, সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বার।
এটা ফিচার, এটাকে আমরা এক্সক্লুড করব। বাকি 22 কলামের ভিতর তাহলে একটা বাদ দিলে থাকতেছে 21টা। এই 21 এর ভিতর আমরা এখান থেকে 1 থেকে শুরু করে এ পর্যন্ত দ্যাট মিনস আমরা 20টা ফিচার হচ্ছে এখানে, ঠিক না? 20 বি থেকে শুরু করে ইউ পর্যন্ত, এই পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের ফিচার। আর লাস্ট কলাম যেটা আছে সেটা হচ্ছে ক্লাস লেভেল দেয়া আছে। এখন আমাদের মডেলিং করতে গেলে এই ফিচার গুলাকে নিতে হবে, আবার হচ্ছে ক্লাস লেভেলটাকেও নিতে হবে। ডেটা সেটটা ওভাবেই হচ্ছে আমরা প্রসেস করছি এখানে। ডেটা সেটটাকে আমরা প্রিপ্রসেস ওভাবে করা হয়েছে। এখানে হচ্ছে নেসেসারি আমাদের লাইব্রেরি গুলাকে হচ্ছে ইম্পোর্ট করা, আমরা জানি এগুলাকে। ওকে, নেক্সট হচ্ছে ডেটা সেট। দেখুন ডেটা সেট হচ্ছে সিএসভি, যেটা নিউ ডেটা সেট রেজাল্টস ক্লাস 2 সিএসভি। এই ফাইলটাকে হচ্ছে আমরা ডেটা সেট হিসেবে প্রথমে আপলোড করে নিতে হবে আমাদেরকে। তো এটা যদি আমরা রান করি, এখানে দেখাচ্ছে আমাদের কিছু প্রবলেম, দ্যাট মিনস ডেটা সেটটা পাচ্ছে না। ওকে, তার মানে আমরা টেম্পোরারিলি ডেটা সেটটাকে আপ করতে পারি এখানে। হ্যাঁ, ডেটা সেট আপ হয়ে গেছে। এখানে আমরা এটাকে প্রথমে হচ্ছে ডেটা সেটটাকে লোড করে নিলাম, ঠিক না? এখন লোড হয়ে গেছে এই যে ডেটা সেটে। এখন আইটেম লোকেশন আমরা আমরা হচ্ছে রো, যেটা সবগুলাই হচ্ছে রো কনসিডার করব, দ্যাট মিনস টোটাল ডেটা সেটটা কনসিডার করব, কিন্তু কলাম যেটা সেটা হচ্ছে আমাদের ফিচার যেটা কনসিডার করব 1 থেকে 21 পর্যন্ত। 1 থেকে 21 পর্যন্ত, দ্যাট মিনস আমরা একটু আগে যে ডেটা সেটটা দেখলাম, এটা এই ডেটা সেটটা হচ্ছে প্রথমটা তো বাদ যাবে, ঠিক না? এটা এই ফিচারটা বাদ যাবে যেহেতু জাস্ট আইডি। এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে এই 21 পর্যন্ত এটা সবই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ফিচার্স। তো সেজন্য এখানে ফিচার্স এর মধ্যে রাখা হয়েছে এটাকে। আর ক্লাস লেভেল হচ্ছে আমাদের সব সব ইনস্ট্যান্স, দ্যাট মিনস সব রো, কিন্তু কলাম নাম্বার হচ্ছে আমাদের 21 যেটা থাকবে সেটা, সেই কলামটাতে লেভেল লেভেল আমরা দ্যাট মিনস সেগুলাকে আমরা লেভেল বলছি, তার ভ্যালু গুলাকে। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি ডেটা সেট যেটা আমরা নিয়ে নিলাম, সেই ডেটা সেটের ফিচার গুলাকে এবং লেভেল গুলাকে আলাদা করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা হচ্ছে স্প্লিট করব ডেটা সেটটাকে। স্প্লিট করব হচ্ছে আলটিমেটলি টোটাল ডেটা সেটের সাধারণত আমরা যেটা করি যে 70% ট্রেনিং, 30% হচ্ছে টেস্টিং, অথবা 80% হচ্ছে আমরা ট্রেনিং এ নেই আর 20% টেস্টিং এ নেই। তো সেটা সেজন্য স্প্লিট করতে হয়। আমরা স্প্লিট করার জন্য হচ্ছে লাইব্রেরি ফাংশনটা ক্লিক করলাম প্রথমে। এরপর হচ্ছে আমরা স্প্লিট করব। তাহলে ট্রেন টেস্ট স্প্লিট এর জন্য আমাদের ফিচার্স থাকলো, এখান থেকে ফিচার্স পেলাম, লেভেলস পেলাম। টেস্ট সাইজ হচ্ছে এখানে বলতেছি আমরা 20%, দ্যাট মিনস টোটাল ডেটা randomly 20% সিলেক্ট হবে আরকি। র‍্যান্ডম স্টেট 0 হচ্ছে স্টেট ডিফাইন করে দিলে সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা যদি স্টেট ডিফাইন করে দেই তাহলে বারবারই আচ্ছা একই ডেটাগুলা টেস্টে রাখবে সে। নতুবা প্রতিবার যদি আলাদা, আলাদা টেস্টে রাখি আমরা পারফরম্যান্স যেটা
সেটা মেজার করতে পারবো না, বা কোথাও যদি কোথাও আমাদের ডিবাগিং এর দরকার হয় তাহলে ডিবাগ করতে পারবো না, কারণ প্রতিবার ডেটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমরা র্যান্ডম স্টেট, একটা নির্দিষ্ট র্যান্ডম স্টেট, এটাকে সিড ভ্যালু বলে আসলে। সিড আমরা হচ্ছে 0 দিয়ে দিলাম, যার ফলে প্রতিবারই একই র্যান্ডম নাম্বার জেনারেট হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বললাম তাহলে র্যান্ডমলি সে কি করবে, 20%টাকে টেস্ট সিলেক্ট করবে এবং এইখানে দেখো তাহলে বাকিগুলাকে ট্রেনে দিবে। তাহলে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন এবং ওয়াই টেস্টে ভাগ করে ফেলবে সে ফিচার গুলা এবং লেভেল গুলাকে। এক্স আর ওয়াই, এটা হচ্ছে এক্স মানে হচ্ছে আমাদের ফিচার, আর ওয়াই মানে হচ্ছে আমাদের লেভেল। আর তাহলে ফিচার এবং লেভেল যেটা দুটাই আছে আমাদের এখানে, ফিচারও দিছি আমরা, ফিচার অ্যারে, লেভেল অ্যারে। এরপর হচ্ছে আমাদের সেখান থেকে এক্স ট্রেন, স্যার, এক্স হচ্ছে আমাদের ফিচার। স্ক্রিনে দেখা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি স্যার, আমিও দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। তো দেখো, আমার মনে হয় নেটের একটু প্রবলেম আমাদের হয়েছে আর কি। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি যে এক্স ট্রেন, দ্যাট মিনস আমাদের ট্রেনের ফিচার গুলা, আর এক্স টেস্ট হচ্ছে আমাদের টেস্টের ফিচার, মানে টেস্ট ডেটা যেটা সেটাকে, এবং ট্রেন ডেটা যেটা সেটাকে ভাগ করে ফেলার পর আমাদের করা হয়েছে এখানে। আচ্ছা, আমি একটু দেখাই যে আসলে কিভাবে ভাগ করে। আচ্ছা, আমাদের যদি ডেটা এরকম থাকে, ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরি আমাদের হচ্ছে টোটাল অনলি 10টা ইনস্ট্যান্স আছে। ফিচার ধরি আমাদের হচ্ছে আমাদের F1, F2, F3, F4, F5, এটা হচ্ছে ক্লাস লেভেল। ওকে, তার মানে হচ্ছে আমাদের এভাবে টোটাল ডেটাগুলো আসছে আর কি। ওকে, তাহলে ফিচার এখানে ভ্যালু সাম ভ্যালুস থাকে আর কি, 2, 5, 3, 1, রাইট, 1, 1, 2, 1, 2, 3, 2, 1, 5, 6। আচ্ছা, আর ক্লাস লেভেল গুলো দেয়া আছে আমাদের, যেমন বেনাইন এবং ম্যালিগন্যান্ট। এটা হচ্ছে 0, দ্যাট মিন্স বেনাইন। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট, এটা হচ্ছে 0, এটা 1, এভাবে 1, 1, তারপর 0, 1, 0, 1, এভাবে আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা যখন এই ডেটাটাকে ট্রেন টেস্ট স্প্লিট বলি আর কি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই ফিচার গুলা থাকে এক্স, দ্যাট মিন্স আমাদের এক্স হচ্ছে এক্স ট্রেন বা এক্স টেস্ট যেটা, সেটা এক্স হচ্ছে এটা, আর এই ক্লাস লেভেল গুলো থাকে এটাকে বলি ওয়াই। আচ্ছা, এখন আমরা যখন 20% টেস্টে দিব, তাহলে 20% টেস্টের মিনিং হচ্ছে 10টার মধ্যে মাত্র 2টা যাবে হচ্ছে টেস্ট কেসে, বাকিগুলা ট্রেনে থাকবে। তাহলে 2টাকে সে র্যান্ডমলি সিলেক্ট করবে। ধরি হচ্ছে সে র্যান্ডমলি সিলেক্ট করলো এই 3টাকে, আর ধরি হচ্ছে 10 যেটা আছে এটাকে র্যান্ডমলি সিলেক্ট করলো। তাহলে এই দুটাকে সে টেস্ট সিলেক্ট করলো। তাহলে 3 আর 10 কে, মানে 20% যেহেতু, তাহলে 10টার মধ্যে দুটা যাবে টেস্টে, আর বাকি সবগুলোই যাবে হচ্ছে ট্রেনিং এ। আচ্ছা, তার মানে বাকি 8টা যাবে হচ্ছে ট্রেনিং এ। তাহলে ট্রেনিং এবং টেস্ট গুলাকে 20% এবং 80% এ ভাগ করে ফেললাম আমরা।
এখন তাহলে আমাদের প্রত্যেকটা ডেটারই আবার আমাদের কাছে এক্স আছে, ওয়াই আছে, তাই তো? তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই দুটাকে যদি আমরা বাদ দিই বা আলাদা করে রাখি, এই দুটাকে আলাদা করে রাখি, তো ধরি হচ্ছে এখানে হ্যাঁ, এই দুটাকে আলাদা করে ফেললাম। তার মানে এরা হচ্ছে এরা দুইজন হচ্ছে এই দুটা ইনস্ট্যান্স আমাদের টেস্ট কেসে থাকলো। যেহেতু randomly সিলেক্ট করছে সেহেতু এখানে নাম্বার 3 যেটা ইনস্ট্যান্স সেটাকে সিলেক্ট করছে আর 10 টাকে সিলেক্ট করছে। আর বাকিগুলাকে হচ্ছে আমাদের ট্রেনিং এর জন্য রাখছে। তাহলে টেস্টে থাকলো এটা এবং ট্রেনিং এ বাকিগুলা চলে যাবে আরকি। দ্যাট মিনস এই সবাই তখন ট্রেনিং এ যাবে। আচ্ছা। এখন ট্রেনিং এবং টেস্টিং এর ক্ষেত্রে দুটার ক্ষেত্রেই ফিচার আছে এবং আমাদের হচ্ছে ক্লাস লেভেল আছে। তো এখন আ তাহলে ট্রেনিং এর সময় যে ফিচার গুলা এবং ক্লাস লেভেল যাবে সেটাকে আমরা বলতেছি এক্সট্রিম। আর এখানে ওয়াই ট্রেন। আচ্ছা। আর টেস্টিং এর ক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে ফিচার গুলা যাবে দ্যাট মিনস এই ফিচার গুলা, এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স টেস্ট। আচ্ছা, এখানে এই দুটো হচ্ছে আমাদের ওয়াই টেস্ট। ওয়াই টেস্ট। আমরা যেটা কোডিং করছি এখানে কোডিংটাতে সেটাই সেভাবে ভাগ হয়ে গেছে। দেখো যে এই ডেটাগুলাকে আমরা পাস করলাম 20% বললাম টেস্টে, সে randomly সিলেক্ট করার পর এই যে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন এন্ড ওয়াই টেস্টে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে দ্যাট মিনস আমরা হচ্ছে ডেটাটাকে স্প্লিট করলাম। এটা স্প্লিটটাকে প্রি-প্রসেসিং বলে আরকি। ডেটা প্রি-প্রসেসিং আ ডিফারেন্ট টাইপস অফ প্রি-প্রসেসিং আছে কিন্তু একটা প্রি-প্রসেসিং হচ্ছে আমাদের আ এক্সট্রিম দ্যাট মিনস জাস্ট স্প্লিশন করা, ডেটা স্প্লিট করা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব? এরপর হচ্ছে মডেল বিল্ড আপ করব। দ্যাট মিনস যে মডেল দিয়ে আমরা এটাকে ট্রেন করতে চাচ্ছি সেই মডেলটা বিল্ড আপ করব। তো এই মডেল বিল্ড আপ এর জন্য এখানে যেমন আমরা XGBoost ক্লাসিফায়ার ইউজ করছি। ক্লাসিফিকেশন প্রবলেম যেহেতু আমাদের ২ টা ক্লাস আছে, সেখানে আমরা XGBoost ক্লাসিফায়ার ইউজ করছি। এরকম অনেক ক্লাসিফায়ার আছে। আ গ্রেডিয়েন্ট বুস্টিং ক্লাসিফায়ার, অ্যাডা বুস্টিং ক্লাসিফায়ার, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, আমাদের র‍্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফায়ার। ওকে? আ সো এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট করছি XGBoost। তার মানে XGBoost ক্লাসিফায়ারকে এরপর XGBoost ক্লাসিফায়ার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম CLF। এরপর হচ্ছে CLF.fit, এই ফিট মানেই হচ্ছে ট্রেন। তাহলে আমরা এই CLF যেটা দ্যাট মিনস যেটা অবজেক্ট ক্রিয়েট করলাম CLF সেটার এরপর ফিট। তাহলে ফিট করলাম দ্যাট মিনস ট্রেন করলাম আমরা। তো ট্রেনিং এর জন্য যে মেথডটা সেটা হচ্ছে ফিট। আচ্ছা, এখন ট্রেনিং এর সময় কি পাস করবে? পাস করবে হচ্ছে X ট্রেন আর Y ট্রেন। তাহলে আমাদের যে ডেটা সেটটা আছে যেহেতু ট্রেনিং এর সময় শুধু এই পার্টটা হচ্ছে আল্টিমেটলি পাস করব আমরা। এই পার্টটা। X ট্রেন আর Y ট্রেন এইটাই, এইটা। আর এই টেস্ট যেটা করব সেটাকে আলাদা করেই রাখলাম। তার মানে টেস্ট ডেটাকে তার কাছে পাঠাবো না ট্রেনিং এর সময়। তাহলে এখানে আমরা দেখলাম যে X ট্রেন এবং Y ট্রেন তাহলে ফিট এর ভিতর ফিট ফাংশনের ভিতর X ট্রেন এবং Y ট্রেন পাঠাইলে এই যে XGBoost ক্লাসিফায়ার দিয়ে ট্রেন হয়ে গেল সে। আচ্ছা, ট্রেন হওয়ার পর এখন আমরা কি করব? এখন করব হচ্ছে আমরা প্রেডিকশন করব আরকি। তো প্রেডিকশন করব কি দিয়ে? X টেস্ট দিয়ে। দেখো এখানে
আমাদের হচ্ছে এক্স টেস্ট যেটা আছে, এই এখন হচ্ছে তাকে গেস করতে বলবো বা তাকে ডিটারমাইন করতে বলবো যে আমাদের কাছে যদি শুধু ফিচার ভ্যালু গুলো থাকে, এগুলো যদি পাঠাই তার কাছে, এটাকে আমরা এক্স টেস্ট বলতেছি। এই ফিচার গুলা পাঠালে তাকে গেস করতে বলবো বা প্রেডিক্ট করতে বলবো এই ভ্যালু গুলা, দ্যাট ইজ ওয়াই টেস্টের যে ভ্যালু গুলো আছে সেগুলোকে প্রেডিক্ট করবে। আমরা কিন্তু ওয়াই টেস্ট তার কাছে পাঠাইনি এখনো, শুধুমাত্র এক্স টেস্ট পাঠাচ্ছি তাকে প্রেডিক্ট করতে যে ওয়াই টেস্টের ভ্যালু গুলো কি হবে তাহলে। এই ক্ষেত্রে সেটাই। দেখো এখানে আমরা প্রেডিক্ট করতে পাঠালাম হচ্ছে এক্স টেস্টের ভ্যালু গুলাকে, এবং সে একটা প্রেডিকশন রিটার্ন করবে আমাদের, যেটাকে আমরা এখানে ওয়াই প্রেডিক্ট বলতেছি। দ্যাট মিন্স ওয়াই গুলাকে প্রেডিক্ট করলো, কারণ টেস্ট তো, তাহলে টেস্টে তাকে আমরা এখন যেহেতু ট্রেন হয়ে গেছে মডেল, এখন তাকে টেস্টের ফিচার গুলা দিলাম। এখন তুমি ফিচার দেখে বলো যে ঠিক আছে এটা কি ম্যালিগন্যান্ট নাকি বিনা। তো তখন সে হচ্ছে এক্স টেস্টের যে যতগুলো ইনস্ট্যান্স আছে প্রত্যেকটার জন্য একটা করে প্রেডিকশন দিছে। আচ্ছা, এখন এই যে আমাদের হচ্ছে সিএলএফ প্রেডিক্ট প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে তার একটা স্কোর সে হচ্ছে ক্যালকুলেট করে দিবে আরকি, ওয়াই স্কোর। তাহলে প্রেডিকশন প্রবাবিলিটি ওই যে এক্স টেস্টের জন্য সে করলো কি একটা স্কোর তৈরি করলো আরকি। আচ্ছা, এখন আমরা রেজাল্ট গুলা দেখবো যে ঠিক আছে কতগুলা এখানে প্রেডিকশন যেটা করছে তার মধ্যে কতগুলো ঠিক করছে, কতগুলাকে সে ঠিক করে নাই। তো এজন্য আমাদের হচ্ছে সেভারাল হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ফাংশন আছে বা অ্যাসেসমেন্ট হচ্ছে মেথড আছে। তার মধ্যে এখানে আমরা ইউজ করছি হচ্ছে ৩ টা। একটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, একটা হচ্ছে F1 স্কোর, আর একটা হচ্ছে আমাদের অ্যাকুরেসি। এই ৩ টা ক্যালকুলেট করছি আরকি। তো প্রথমেই হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স যেটা সেটা করব। কনফিউশন ম্যাট্রিক্স আসলে আ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটাতে আমাদের হচ্ছে কোনটা কতটা হচ্ছে আছে এবং কোনটা কতটা আমাদের কারেক্টলি সে বলতে পারছে সেটার হচ্ছে আ এ আমাদের স্ট্যাটিস্টিকস একটা। তো সেটার জন্য একটা ম্যাট্রিক্স। যেমন এখানে এখানে দেখো কনফিউশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স এর ভিতর আমরা তাকে ম্যালিগন্যান্ট অ্যান্ড বিনাইন ২ রকম হচ্ছে পাঠাইছি। ঠিক আছে? আ তো আ এর ভিতর হচ্ছে আমাদের আ তার ম্যালিগন্যান্ট ছিল যেটা, সেটা টোটাল ম্যালিগন্যান্ট তার কাছে পাঠাইছি 31 + 7। তার মানে হচ্ছে ম্যালিগন্যান্সি এরকম আছে, এরকম পাঠাইছি তার কাছে টোটাল 38 টা। এর মধ্যে যাদের ম্যালিগন্যান্ট আছে তাদেরকে ম্যালিগন্যান্ট বলতে পারছে 31 টা কেসের ক্ষেত্রে। তার মানে টোটাল তার কাছে পাঠানো হয়েছে ৩৮ টা কেস। 38 টা হচ্ছে কেস তাকে পাঠানো হয়েছে। তার মধ্যে কারেক্টলি সে প্রেডিক্ট করতে পারছে 31। আচ্ছা, আর আ যেটা বিনাইন তাকে পাঠানো হয়েছিল টোটাল আ আ ১৩৯ + ৭ আরকি। তার মানে হচ্ছে আ ১৪৬ টা। ১৪৬ টা কেস তাকে পাঠানো হয়েছিল যে টেস্ট কেস, যেটাতে আ যেটাতে ছিল হচ্ছে তার বিনাইন ছিল আরকি। দ্যাট মিনস ক্যান্সার ছিল না। তো সে বলতে পারছে ক্যান্সার ছিল না। যাদের ক্যান্সার ছিল না টোটাল ১৪৬ জনের মধ্যে বলতে পারছে ১৩৯ জন কারেক্টলি বলতে পারছে যে তাদের ক্যান্সার নাই। তাহলে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা দ্যাট মিনস যদিও তার অ্যাকুরেসি মানে তার ভালো, কিন্তু স্টিল কিছু মিসক্লাসিফাই করতেছে। ঠিক না? কিছু মিসক্লাসিফাই করতেছে। যেমন অরিজিনালি তার হচ্ছে আ আ এখানে হচ্ছে তার আ উম তার ক্যান্সার ছিল কিন্তু সে বলছে ক্যান্সার নাই। এরকম ৭ জন পেশেন্ট ছিল। আবার যার ক্যান্সার নাই তাদেরকে সে বলছে ক্যান্সার আছে, এরকম ৭ জন পেশেন্ট আছে। ওকে? তার মানে কিছু মিসক্লাসিফিকেশন আছে এখানে। ওকে? এটা আমরা বলি যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, তারপর ফলস পজিটিভ, ফলস নেগেটিভ বলি এগুলোকে আমরা। হ্যাঁ? আচ্ছা, ওকে। এরপর হচ্ছে আমরা আ আরেকটা F1 স্কোর যেটা সেটা আমরা বের করব আরকি। তো এখন F1 স্কোর বলতে কি বোঝায়? সেটা হচ্ছে সরি। আচ্ছা, আমরা ওই ম্যাট্রিক্সটা থেকে F1 স্কোরও হচ্ছে বের করতে পারি।
ফর্মুলাটা F1 স্কোর মানে হচ্ছে F1 হচ্ছে 2 প্রিসিশন টাইমস রিকল ডিভাইড বাই প্রিসিশন প্লাস রিকল। তাহলে এখানে হচ্ছে 2 টাইমস প্রিসিশন ইনটু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। তাহলে প্রিসিশন কিভাবে ক্যালকুলেট করে? প্রিসিশন ক্যালকুলেট করে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, আর রিকল ক্যালকুলেশন করে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এই ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে F1 স্কোর যেটা সেটা বের করতে পারি। তো এখানে এই ইকুয়েশনটা ইউজ করছি, এই ফাংশনটা, যে মেথডটাকে কল করছি আমরা। এখানে হচ্ছে যে F1 স্কোর এই মেথডটাকে আলটিমেটলি বের করছে, ওই ইকুয়েশনটা ইউজ করছে। ইকুয়েশন ইউজ করার পর আমরা যেটা F1 স্কোর পাইছি সেটা হচ্ছে 0.92। F1 স্কোর ম্যাক্সিমাম হতে পারে 1, মিনিমাম হতে পারে 0। তাহলে এখানে 0.92 দ্যাট মিনস মোটামুটি ভালো F1 স্কোর। F1 স্কোর আর অ্যাকুরেসি দুটো একটু ভিন্ন। F1 স্কোর যেটা, এটাতে ট্রু কে ট্রু বলতে পারা, ফলস কে ফলস বলতে পারা, দ্যাট মিনস দুটাই কনসিডার করে আর কি। দ্যাট মিনস তোমার যাদের ক্যান্সার নাই তাদেরকে ক্যান্সার নাই হিসাবে ট্রিট করা, যাদের ক্যান্সার আছে তাদেরকে ক্যান্সার আছে হিসাবে ট্রিট করা, এটা বলতে পারা। এই দুটা জিনিসকেই সে হচ্ছে দেখে F1 স্কোরের সময়। কিন্তু অ্যাকুরেসিতে দেখা গেল যে হচ্ছে অ্যাকুরেসি একটু সামটাইমস মিসলিডিং। যেমন যদি শুধুমাত্র ট্রু বলতে পারে নাই, কিন্তু ফলস কে ফলস খুব ভালো বলতে পারছে, মানে যাদের নাই তাদেরকে বলতে পারছে যে নাই, কিন্তু ট্রু কে হচ্ছে ট্রু ভালো বলতে পারে নাই, কিন্তু সেটার ক্ষেত্রেও অ্যাকুরেসি হাই দেখাইতে পারে। সেজন্য এখানে হচ্ছে আমাদের এটার অ্যাকুরেসি, যেটা অ্যাকুরেসি ক্যালকুলেশন যেভাবে করছি দেখো, আমাদের কনফিউশন ম্যাট্রিক্স যেটা ছিল সেটা হচ্ছে ডায়াগোনাল সাম ডিভাইডেড বাই এখানে হচ্ছে সাম অফ অল এলিমেন্টস, এবং কনফিউশন ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে রিটার্ন করবে হচ্ছে ডায়াগোনাল সাম বাই সাম অফ অল এলিমেন্টস, মানে হচ্ছে ট্রু পজিটিভ এবং হচ্ছে ট্রু নেগেটিভ যেটা, এই দুটাকে উপরে, দ্যাট মিনস আমাদের হচ্ছে নিউমারেটর হিসাবে, আর ডিনোমিনেটরে হচ্ছে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, দ্যাট মিনস টোটাল নাম্বার অফ এলিমেন্টস। তাহলে আমরা অ্যাকুরেসি পাবো। এটাই অ্যাকুরেসি হিসাবে এখানে ডিফাইন করা হয়েছে। অ্যাকুরেসি হচ্ছে 0.9239। এখানে F1 স্কোর 0.9239। অনেক সময় ডিফারেন্স আসতে পারে, অনেক সময় সেম আসতে পারে। ওকে, তাহলে এরপর হচ্ছে আমরা জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য তোমরা হচ্ছে এটুকুকে প্লট করতে পারো। আবার হচ্ছে আবার শুধু একটা অ্যালগরিদম না, অনেকগুলো অ্যালগরিদম রান করে তাদের কম্পারেটিভ স্টাডি গ্রাফ যেটা সেটা প্লট করতে পারো, বা ডায়াগ্রাম, অথবা হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন অ্যাপ্রোচ আছে, ডিফারেন্ট প্লট আছে। সেই প্লট গুলাকে যেমন স্ক্যাটার প্লট করতে পারো। আবার হচ্ছে বার ডায়াগ্রামের কথা তো বললাম। তারপর হচ্ছে তোমার বক্স প্লট করে দেখাইতে পারো ডেটাগুলা। তো এর কম্পারেটিভ স্টাডির জন্য আমরা হচ্ছে আবার বিভিন্ন প্রকার ডায়াগ্রাম ইউজ করতে পারি আর কি। ওকে, আচ্ছা, তোমাদের আরেকটা বলা হয়েছে যে রিপোর্ট লিখতে হবে। তো রিপোর্ট লিখতে হবে এটার উপরই, যেমন যে প্রজেক্টটা করবা সেই প্রজেক্টের প্রথমে একটা টাইটেল থাকবে, এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে আর কি। ইন্ট্রোডাকশনে হচ্ছে যে প্রজেক্টটা করবা সেই প্রজেক্টটার ডেটা সেট, যেটা সেই ডেটা সেট, তারপর কি করতে চাচ্ছ সেগুলো নিয়ে হচ্ছে প্রাইমারিলি আছে। এক কথায় ইন্ট্রোডাকশনে থাকে হচ্ছে মোটিভেশন, তারপর অবজেক্টিভস থাকে, আর হচ্ছে আমাদের ফাইন্ডিং যেটা, সেই ফাইন্ডিংস শর্ট করে লেখা থাকে আর কি। এরপর হচ্ছে তুমি মেথডোলজি বলবা সেখানে, দ্যাট মিনস তুমি যে অ্যালগরিদমটা ইউজ করছো সেই অ্যালগরিদম ডিটেইলস লেখা আর কি। এরপর তোমার হচ্ছে মেথডোলজির ভিতরে হচ্ছে ডেটা সেট যেটা নিম, সেই ডেটা সেটটাকে এক্সপ্লেইন করবা, ডেটা সেটের কিছু ভিজুয়ালাইজেশন দিতে হবে আর কি। আচ্ছা, এরপর প্রি প্রসেসিং কি করছো, প্রি প্রসেসিং স্টেপ গুলাকে বর্ণনা করতে হবে। এরপর হচ্ছে আমাদের প্রি প্রসেসিং এর পর হচ্ছে মডেলিং এ আসবে, দ্যাট মিনস আমাদের অ্যালগরিদমসটা ডিটেইলস হচ্ছে দিব আমরা। এরপর হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস, আলাদা একটা সেকশন, সেখানে হচ্ছে আমরা কি রেজাল্ট পাইছি সেগুলোকে
ভিজুয়ালাইজ করা এবং সেটাকে এক্সপ্লেইন করা। ফাইনালি কনক্লুশন এবং রেফারেন্স দিয়ে শেষ করতে হবে। এই তো রিপোর্টে এই জিনিসগুলো থাকে। ওকে, আমার মনে হয় যে ল্যাবের পার্ট থেকে এতটুকুই ছিল। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ওই যে আপনি বলেছেন যে IEEE তে সাবমিটের ব্যাপারে এটা নিয়ে একটু কিছু বলতেন আর কি, যে এগুলা কিভাবে আর কি করতে হবে। আচ্ছা, এটা IEEE টেমপ্লেট, মানে আমি যে রিপোর্টটার কথা বললাম না, তো সেটা হচ্ছে IEEE টেমপ্লেটে, IEEE কনফারেন্স টেমপ্লেট। তুমি জাস্ট সার্চ দিলে বের হয়ে আসবে IEEE কনফারেন্স। এটা ওয়ার্ডেও লিখতে পারো, যদি কেউ তোমরা ওভারলিপে লেখা অভ্যস্ত হও ল্যাটেকে, তাও লিখতে পারো। ইউজুয়ালি এখন সবাই ল্যাটেকেই করে আর কি। তো IEEE এখানে হচ্ছে যে কোনো একটা ডাউনলোড করতে পারো আর কি। যেমন এটা পেপার, আমাদের হচ্ছে এটা হচ্ছে ওভারলিপ, এই যে যেমন ওয়ার্ড টেমপ্লেট এটা। এই টেমপ্লেটটা ফলো করবো আর কি। এই যে যেমন প্রথমেই হচ্ছে এখানে আমি যেটা বললাম যে প্রজেক্টের টাইটেলটা, ওয়ার্ড টেমপ্লেট, এটা হচ্ছে টাইটেল। তারপরে যে অথর যারা থাকবে, গ্রুপ মেম্বার যারা, তাদের এখানে যে অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে। তারপর এখানে হচ্ছে ইন্ট্রোডাকশনের পর হয়তো এরপর আমরা ম্যাথোলজি যদি লিখি, তো ম্যাথোলজি এখানে লিখবো, যেটা সেট ডেসক্রিপশন ওখানে থাকবে। এরপরের সেকশন যেটা, সেই সেকশনে হয়তো আমরা পরের সেকশন যেটা রেজাল্ট অ্যানালাইসিস লিখবো। এরপর হচ্ছে কনক্লুশন লিখবো, রেফারেন্স থাকবে, এই আর কি। মানে এই টেমপ্লেটটাকে ফলো করা। যদি মনে হয় তোমাদের প্রজেক্টটা হচ্ছে তুমি ইউনিক কিছু করতে পারছো বা হচ্ছে নতুনত্ব সেখানে আছে, তাহলে তুমি পরবর্তীতে এটা IEEE কনফারেন্সে সাবমিট করতে পারবা। ঠিক আছে? ওকে, Yes, তাহলে sir. আমাদের ল্যাব এবং ল্যাব প্রজেক্ট নিয়ে কথা হলো। এরপর আমরা তাহলে আজকের ক্লাস লেকচারে যাই। Okay, today we want to discuss about reinforcement learning. I think in the first class of our machine learning, that means the machine learning segment, we have started discussion on reinforcement learning. On that class, I have just given the definition of reinforcement learning. Reinforcement learning is a special learning mechanism. It will automatically, the agent will learn automatically from the environment based on reward and punishment mechanism. It's a kind of the baby learning philosophy. আমরা তখন বলছিলাম এটা যে রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা, সেটা এটাকে নিদার আমরা হচ্ছে সুপারভাইজ বলি, নর আনসুপারভাইজ বলি। ঠিক আছে? তো এই রিইনফোর্সমেন্ট লার্নিংটা, এটা হচ্ছে এজেন্ট লার্ন করে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে, এনভায়রনমেন্টের উপর হচ্ছে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করে, সেই অ্যাকশনের কিছু অ্যাকশন পারফর্ম করার পর সেই অ্যাকশনের কিছু ফিডব্যাক আসে তার কাছে। তো সেটার উপর ডিপেন্ড করে আলটিমেটলি সে লার্ন করতে থাকে। যখন সে ভালো অ্যাকশন পারফর্ম করে আমরা তাকে রিওয়ার্ড দিই, যখন অ্যাকশনটা হচ্ছে তার ভালো বা
অ্যাকচুয়াল অ্যাকশন হয় না তখন তাকে আমরা পানিশমেন্ট দিই। তো এভাবে সে এজেন্টটা আলটিমেটলি রিওয়ার্ড এবং পানিশমেন্ট মেকানিজমের মধ্যেই লার্ন করতে থাকে এনভায়রনমেন্ট থেকে। তো এটাকে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং বলি। দ্যাট মিনস রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে আমাদের ইনপুট হিসাবে আমরা একটা এনভায়রনমেন্টকে দিয়ে থাকি। যদিও রিইনফোর্সমেন্ট লার্নিং এর সাথে এখন ডিপ লার্নিং যেটা আছে সেই ডিপ লার্নিং কে মার্জ করে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা সেই মেথডে আমরা ডেটা সেট তাকে ইনপুট দিই। কিন্তু অ্যাকচুয়ালি রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা সেটা একটা এনভায়রনমেন্ট ইনপুট নেয় আর আউটপুট প্রোডিউস করে যেটা সেটা হচ্ছে লার্নিং আউটকাম আরকি। ফাইনালি কি লার্ন করলো সে। So here it is mentioned that the reinforcement learning is area of machine learning concerned with how intelligent agents what to take actions in an environment in order to maximize the notion of cumulative reward. That means আমরা যে বললাম তাকে যে যখন যখন সে ভালো কাজ করবে তাকে রিওয়ার্ড দিব আমরা। তো আলটিমেটলি তার টার্গেট থাকে যে তার কিউমুলেটিভ রিওয়ার্ড যেটা দ্যাট মিনস রিওয়ার্ডকে ম্যাক্সিমাইজ করা, যে তার রিওয়ার্ড গুলা ম্যাক্সিমাম করবে আর কি। তো এভাবেই সে আলটিমেটলি এনভায়রনমেন্টটাকে লার্ন করে ফেলে যে কোথায় কোন স্টেট কোন অ্যাকশন পারফর্ম করলে আলটিমেটলি সবচেয়ে বেস্ট রিওয়ার্ড যেটা বা বেশি রিওয়ার্ড যেটা সেটা সে পাবে। So reinforcement learning is one of the three basic machine learning paradigms. আমরা মেশিন লার্নিং এর তিনটা মেজর প্যারাডাইম বলি আর কি। একটা হচ্ছে সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, আর একটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট। ওকে, কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে এজেন্ট, আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট যদি আমরা বলি এখানে আরএল এজেন্ট, এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। প্রথমে এই আরএল এজেন্টটা এই স্টেট যেটা আছে সেই স্টেটটাকে পারসিভ করবে। দ্যাট মিনস স্টেট কোন স্টেটে আছে সে সেটাকে দেখবে। তো এই স্টেটের সাপেক্ষে যে সমস্ত অ্যাকশন পারফর্ম করা যায়, ফিজিক্যাল অ্যাকশনস যারা, সেই ফিজিক্যাল অ্যাকশনস এর মধ্যে সে সবচেয়ে বেস্ট অ্যাকশন পারফর্ম যেন করতে পারে এটাকে লার্ন করতে চায় সে। তো সেজন্য ইনিশিয়ালি সে করবে কি, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাকশনগুলো পারফর্ম করবে। তো র্যান্ডম অ্যাকশন পারফর্ম করলে সে করবে কি, ওই যে রিওয়ার্ড যেটা আছে সেই রিওয়ার্ড আকারে সে পাবে। দ্যাট মিনস ভালো কাজের জন্য, ভালো অ্যাকশনের জন্য ভালো রিওয়ার্ড। আবার যদি হচ্ছে ব্যাড অ্যাকশন হয় তাহলে সেক্ষেত্রে সে রিওয়ার্ডের পরিবর্তে নেগেটিভ রিওয়ার্ড বা পানিশমেন্ট তখন হচ্ছে তার কাছে আসবে। তো এভাবে সে আলটিমেটলি যেহেতু চায় যে ম্যাক্সিমাম রিওয়ার্ডটাকে ম্যাক্সিমাইজ করতে, তাহলে নেগেটিভ রিওয়ার্ড যেটা সেটাকে অলওয়েজ সে করবে কি অ্যাভয়েড করার ট্রাই করবে, যে তার রিওয়ার্ড যেন নেগেটিভ না, যেহেতু ম্যাক্সিমাইজ করতে চায়। ফাইনালি হচ্ছে এটা এনভায়রনমেন্ট টাকে লার্ন করে ফেলবে। দ্যাট মিনস কোন স্টেটে, এনভায়রনমেন্টের কোন স্টেটে কোন অ্যাকশন আমাকে পারফর্ম করতে হবে সেটাকে লার্নিং করে ফেলবে। এটাকে আমরা এভাবে একটু বলি যে স্টেট হচ্ছে প্রথমে যখন দেখবে যে কারেন্ট স্টেট হচ্ছে S0, তখন সে একটা অ্যাকশন সিলেক্ট করবে A0, আর এই অ্যাকশনটার করসপন্ডিং সে একটা রিওয়ার্ড পাবে R0। তখন সে স্টেটটা চেঞ্জ করে ফেলবে। দ্যাট মিনস একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে সে। এরপর আবার সে এই স্টেটে এসে অ্যাকশন পারফর্ম করবে। পারফর্ম করার পর আবার রিওয়ার্ড পাবে, রিওয়ার্ড ওই অ্যাকশনের পার্সপেক্টিভ। তারপর আবার হচ্ছে S2 এভাবে। এখন যদি আমরা চিন্তা করি যে অটোমেটিক ভেহিকেলের ক্ষেত্রে, ঠিক না, অটোমেটিক ভেহিকেলের দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে এক্স্যাক্টলি যেখানে তার থামার কথা সেখানে সে থামবে, যেখানে তার হচ্ছে আলটিমেটলি স্পিড আপ করা দরকার সেখানে কি স্পিড আপ করবে, যেখানে স্লো যাওয়ার কথা সেখানে সে স্লো করবে। এটা বিভিন্ন এনভায়রনমেন্টাল স্টেটস। তো এখন যেখানে স্লো করার কথা সেখানে যদি স্লো না করে যদি স্পিড আপ করে তাহলে তো আলটিমেটলি তাকে নেগেটিভ রিওয়ার্ড দিতে হবে। আর যদি রিয়েলি সে স্লো করতে পারে, যেখানে স্লো করার কথা সেখানে স্লো করতে পারলে তাকে হচ্ছে পজিটিভ রিওয়ার্ড দিবে। যেখানে স্টপ হয়ে যাওয়ার কথা, যে স্টপেজ যেগুলো আছে আর কি, সেখানে যদি স্টপ হয়ে যায় তাহলে সে রিওয়ার্ড পাবে। যদি স্টপ না করতে পারে তাহলে সে নেগেটিভ রিওয়ার্ড পাবে। তো এভাবে তাহলে বিভিন্ন এটা যখন আমরা অনেকবার ট্রেন করব, তাকে বিভিন্ন এপিসোডে ট্রেন করব, ট্রেন করার পর ফাইনালি সে লার্ন করতে পারবে যে এই এনভায়রনমেন্টের মধ্যে কোথায় স্টপ করতে হবে তাকে, কোথায় স্পিড আপ করতে হবে, কোথায় স্লো করতে হবে তাকে। ঠিক আছে, এভাবে লার্ন করানো আর কি। So your action influences the state of the world which determines its reward. Okay.
তাহলে এখানে সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে মানে ডিফারেন্সটা কোথায় সেটা বলা হয়েছে। সুপারভাইজড লার্নিং ইমিডিয়েট ফিডব্যাক, তাই তো? আমরা সুপারভাইজড লার্নিং করার সময় বারবারই আমরা চেক করি যে তার লার্নিংটা কারেক্ট হলো কিনা। একটু আগে যখন আমি একটা সুপারভাইজড লার্নিং ট্রেনিং এর জন্য আমরা করছি, যখন ট্রেন করা হয় তাকে, তো ট্রেনিং এর সময় আমাদের চিন্তা করা হয় লস ফাংশন। লস ফাংশনে কি ক্যালকুলেট করে? ক্যালকুলেট করে যে তার অরিজিনাল যেটা লার্নিং হওয়ার কথা ছিল সেখান থেকে কত দূর এসে। দ্যাট মিনস তার প্রেডিক্ট করার কথা 0, সে প্রেডিক্ট করছে হয়তো 0.77। তাহলে আল্টিমেটলি ডিফারেন্সটা কতটুকু, এররটা কতটুকু? সুপারভাইজড লার্নিং এর সময় অলওয়েজ জাস্ট একটা ইটারেশন শেষেই আমাদেরকে সেটাকে মেজার করতে হয়। সেজন্য এটাকে আমরা বলতেছি যে ইমিডিয়েটলি ফিডব্যাক পাওয়া যায় যে লার্নিংটা হচ্ছে কি হচ্ছে না, ট্রেনিং কার্ভ যেটা সেটাকে হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এটাকে সুপারভাইজড লার্নিং বিশেষ করে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন পারপাস ইউজ করা হয়। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে নো ফিডব্যাক। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এরকম যে কারেক্ট হচ্ছে কি হচ্ছে না সেরকম ফিডব্যাক পাই না আর কি। এটার কারণ কি? কারণ আল্টিমেটলি সেখানে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের কোনো লেবেল নাই, আনলেবেল ডেটার উপর। তো সেজন্যে তার তার ট্রু ফ্যাক্ট যেটা সেটা কিন্তু আমাদের কাছে নাই। তো সেজন্য আনসুপারভাইজড লার্নিং ডিপেন্ড করে যে কতটা কম্প্যাক্ট ক্লাস্টার আমরা তৈরি করতে পারলাম। সিমিলার আইটেম গুলাকে একসাথে গ্রুপ করতে পারলাম কিনা। তো এ ধরনের জিনিস। তো সেজন্য এটা লার্নিং অ্যালগরিদম গুলাকে কিন্তু আমরা ফিডব্যাক যেটা সেটা কারেক্টনেস এর ফিডব্যাক দিতে পারি না। তো সেজন্য এখানে বলতেছে এরা নো ফিডব্যাক। আল্টিমেটলি আগে থেকে কোনো লেভেল প্রোভাইড করা হয় না। তো সেজন্য সে শুধু ক্লাস্টার করতে পারে আরকি। ক্লাস্টার এবং ক্লাস্টারটা কতটা কম্প্যাক্ট হলো কি হলো না এইটা পরবর্তীতে আমরা মেজার করি। তাহলে লার্নিং এর সময় কিন্তু আমরা ক্লাস্টার কতটুকু কম্প্যাক্ট হলো কি হলো না সেটা মেজার করি না। আচ্ছা, এরপর রিইনফোর্সমেন্ট লার্নিং। এই ৩টা লার্নিং প্যারাডাইম এর মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিং, এটাকে বলা হয় ডিলেড স্কেলার ফিডব্যাক। তো এই ডিলেড স্কেলার ফিডব্যাক যেটা সেটা আমাদের রিওয়ার্ডটা। তাহলে এই রিওয়ার্ড যেটা আছে সেই রিওয়ার্ডটাকে কোনো সময় দেখা গেল যে একটা এপিসোড কমপ্লিট হওয়ার পর আমরা সেই রিওয়ার্ডটাকে সে আল্টিমেটলি বুঝতে পারে যে না এটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ দেওয়া যায়। যেমন আমরা যদি বলি যে কোনো একটা গেম, তো গেমটা আল্টিমেটলি সে কমপ্লিট করার পর সে উইন করলো বা করলো না। যদি উইন করে তাহলে সে রিওয়ার্ডটা পাবে। যেমন টিক-ট্যাক-টো যদি আমরা বলি যে রিইনফোর্সমেন্ট লার্নিং টিক-ট্যাক-টো গেম খেলবে। তাহলে সে বিভিন্ন স্টেপ গুলা নিবে। দ্যাট মিনস এক্স যে পজিশন প্রথমে হয়তো 0 পজিশনে, কখনো মিডলে দিবে, বিভিন্ন পজিশনে দিবে। ওকে কিন্তু আমরা ট্রেন করতেছি যেটা সেটা ফাইনালি যে তাকে রিওয়ার্ড দিচ্ছি। ওকে যদি উইন করে তাহলে সে রিওয়ার্ডেড। আচ্ছা, তো সেজন্য এটাকে আমরা বলি যে ডিলেড স্কেলার ফিডব্যাক। তার মানে আমরা তাকে ফিডব্যাক দিই সুপারভাইজড লার্নিং এর মতোই, কিন্তু ফাইনালি যখন আল্টিমেটলি ফাইনাল রেজাল্ট এসে চলে যেতে পারে তখন তাকে ফিডব্যাকটা দিই। আরেকটা রিইনফোর্সমেন্ট লার্নিং এর সময় যখন আমরা একটা স্টেপ নেয়, সেই স্টেপের পার্সপেক্টিভে একটা রিওয়ার্ড পায়, কিন্তু এই রিওয়ার্ডটাকে আবার ফিউচারে সে কি করবে তার উপরও ডিপেন্ড করে। দ্যাট মিনস রিওয়ার্ড স্ট্যাটিক ভ্যালু না। এটা রিওয়ার্ড যেটা সেটা মানে এই অ্যাকশনটা পারফর্ম করছে তার জন্য যে রিওয়ার্ডটা আসবে সেই রিওয়ার্ডটা ক্যালকুলেট করা হয় যে এই অ্যাকশনের ফিউচার কি? ফিউচারে কি সে বেটার করতে পারবে বা তার ফিউচার কি বেটার এই অ্যাকশনটা পারফর্ম করার জন্য? তাহলে ফিউচার থেকেও রিওয়ার্ড গুলো আসে আরকি। তো সেজন্য আমরা এটাকে বলি ডিলেড ফিডব্যাক আরকি। Okay, RL deals with agents that must sense, act upon the environment. This combines the classical AI and machine learning. So এখানে আল্টিমেটলি রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে সেখানে মেশিন লার্নিং ও আছে, আবার ক্লাসিক্যাল এআই যেটা এজেন্ট কনসেপ্টও আছে। তো সেজন্যই এটাকে সাধারণত এআই তেও অনেক সময় ডিসকাস করা হয়, আবার মেশিন লার্নিং ও ডিসকাস করা হয় রিইনফোর্সমেন্ট লার্নিংটাকে।
কিন্তু এটা ভিন্ন একটা লার্নিং ডোমেইন। আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এখন অনেক অ্যালগরিদম যেহেতু আমরা আলাদা কোর্স আকারে অফার করি রিইনফোর্সমেন্ট লার্নিংটাকে। আচ্ছা, there are several actually applications like রোবট সকার। আমরা হচ্ছে রোবট গুলাকে রিইনফোর্সমেন্ট লার্নিং দিয়ে ট্রেন করি। এখন এনএলপি যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আরএল কে হচ্ছে ইউজ করা হচ্ছে, ঠিক না? প্রেডিকশন এর জন্যে দ্যাট মিনস কোনো কোনো একটা আইডিয়া সম্বন্ধে হচ্ছে নতুন কোনো কিছু জেনারেট করার জন্য ওকে রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ইন ফাইন্যান্স একটা মেজর ডোমেইন। ইভেন কোর্সেরাতে একটা কোর্সও আছে রিইনফোর্সমেন্ট লার্নিং ফর ফাইন্যান্স ওকে। তার মানে কোথায় ইনভেস্ট করলে বেটার হবে সেটা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট দিয়ে বের করে নেওয়া। Modeling the economic growth in rational agents, learning how to fly a helicopter by itself, reinforcement learning এর সাথে। তারপর হচ্ছে আমাদের different games like the AlphaGo. AlphaGo এটা reinforcement learning agent যেটা গো গেমে কিনা reinforcement learning এর ওই এজেন্টটা বিট করে হচ্ছে হিউম্যান। এখানে লেক্সা স্লাইডে ইউটিউব ভিডিও দেয়া আছে আর কি এগুলোর জন্য, তোমরা দেখতে পারো আর কি। যেমন এটা হাউ টু ফ্লাই হেলিকপ্টার, এটা মূলত একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা অ্যান্ড্রিউ এনজির প্রজেক্ট আর কি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, ফাউন্ডার অফ আওয়ার কোর্সেরার ফাউন্ডার। উনি এই প্রজেক্টটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর এই যে এই কপ্টারটা যেটা আছে সেটা নিজেই ফ্লাই করা শিখতেছে যে কিভাবে ফ্লাই করতে হয় বেসড অন জাস্ট রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট মেকানিজম। মানে তো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টের মাধ্যমে। এরপর AlphaGo গো একটা গেমের নাম আর কি। যে এই গেমটা আলটিমেটলি হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট দিয়ে বিল্ড করা হয় AlphaGo। এটা হচ্ছে গুগল ডিপ মাইন্ডের, যেখানে হচ্ছে এই রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট লি সেডলকে হচ্ছে বিট করে আর কি। লি সেডল হচ্ছে গো গেমের চ্যাম্পিয়ন ওকে। এটাও আমাদের আর একটা টাস্ক ওকে। তাহলে আমরা এখন দেখি যে কমপ্লিকেশন গুলো কোথায়। এখানে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টের কমপ্লিকেশন হচ্ছে দ্য আউটকাম অফ ইউর অ্যাকশনস মে বি আনসার্টেন। তার মানে আমরা যখন ডিজাইন করব তখন হচ্ছে এটা কোন অ্যাকশনের কি আউটকাম আসবে এটা আনসার্টেন। এটার কারণ আছে, কারণ এনভায়রনমেন্ট, if you think about the dynamic environment, the environment will change, and for that case maybe you cannot assign just only a scalar rewards. You may not be able to perfectly sense the state of the world. কোনো প্রবলেমের ক্ষেত্রে যে আমরা পারফেক্টলি হচ্ছে সেন্স করতে পারি না যে ওয়ার্ল্ডের কোন স্টেটে আছি আমরা। রিওয়ার্ড মে বি স্টোকাস্টিক। স্টোকাস্টিক দ্যাট মিনস আমাদের হচ্ছে এটাকে স্টোকাস্টিক নেচার থাকবে আর কি। দ্যাট মিনস কখনো হচ্ছে বাড়বে কখনো কমবে। এটা রিওয়ার্ড যেটা সেটা। রিওয়ার্ড ইজ ডিলেড, মানে আমরা যেহেতু ইমিডিয়েট পাই না অনেক সময় আমরা কি ফাইন্ডিং ফুড ইন এ মেজ, মানে ফুডটা পাওয়ার পর হচ্ছে তাকে রিওয়ার্ড দিই আর কি। একটা মেজে যদি তাকে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টকে ছেড়ে দিই তাহলে আমরা কোন দিকে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে বলতে পারতেছি না, কিন্তু ফাইনালি ফুডটা পেলে তারপর তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। ইউ মে হ্যাভ নো ক্লু অ্যাবাউট হাউ দ্য ওয়ার্ল্ড রেসপন্স টু দ্য অ্যাকশনস। কোনো ক্ষেত্রে ওয়ার্ল্ডটাকে মডেল করা যায় না। দ্যাট মিনস মডেল করতে গেলে সাধারণত প্রবাবিলিটি ইউজ করে থাকি আমরা, কিন্তু কোনো ক্ষেত্রে আলটিমেটলি কোনো প্রবাবিলিস্টিক মডেলিং এ মডেল করা যায় না। তো মডেল ফ্রি রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা ইউজ করে থাকি। নো ক্লু মডেল হাউ রিওয়ার্ডস আর বিং পেইড অফ। এখানে রিওয়ার্ড কেও মডেল করা যায় না কোনো সময়। and the world may change while you are trying to learn it. Okay, so মানে যে এনভায়রনমেন্টে হচ্ছে আমরা তাকে লার্ন করতেছি সেই এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। How much time do you need to explore the uncertain territory before you exploit it? Specifically reinforcement learning এর দুটা মেজর পার্ট থাকে, একটাকে বলে এক্সপ্লোরেশন আর একটাকে বলে এক্সপ্লোরেশন এন্ড এক্সপ্লয়টেশন। তো এক্সপ্লোরেশন মানে হচ্ছে নতুন কিছু এক্সপ্লোর করা আর কি,
আর এক্সপ্লয়টেশন মানে হচ্ছে যে নলেজটাকে সে অলরেডি যে ডেটা তার কাছে অলরেডি আছে, নলেজ গ্যাদার করছে অলরেডি, সেটাকে পিউরিফাই করা, আরো সলিডিফাই করা। তো এখন কখন নতুনকে এক্সপ্লোর করবে আর কখন হচ্ছে আলটিমেটলি যে নলেজটা তার মধ্যে আছে সেটাকেই সলিডিফাই করবে, কতটুক সময় ধরে করবে, কতটুক ফ্রিকুয়েন্টলি করবে, এটা একটা ইস্যু রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে আর কি। ওকে, so those are complications. Most of the case, the model-based reinforcement learning follows the Markov decision process. মানে Markov decision process দিয়ে আমরা মডেল যেটা আছে সেই মডেলটা তৈরি করে নিই আর কি। Markov decision processটা কি? It is a stochastic control process. Stochastic control process. Specifically, it is a mathematical framework. এই ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কে আমরা হচ্ছে টোটাল কাজটাকে তার কিছু স্টেপ, তার কিছু অ্যাকশন, কিছু রিওয়ার্ডস এ ভাগ করে ফেলি। এটা হচ্ছে যেমন একটা এমডিপি। এমডিপি Markov decision process, it has 4 tuple. এখানে S, that means set of states, should be finite, and set of actions, and the probability of performing those actions, this is called the transition probabilities, and then a reward for the actions. It is also the probability. তাহলে S হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস, দ্যাট মিন্স টোটাল কাজগুলোকে আমরা স্টেটে ভাগ করব, যেহেতু এই কতগুলো স্টেট আছে সেখানে। A হচ্ছে তার সেট অফ অ্যাকশনস, কোন স্টেটে কোন কোন অ্যাকশন গুলো আমরা পারফর্ম করতে পারবো। তারপর হচ্ছে প্রবাবিলিটি, যেটা সেটা হচ্ছে যে এই অ্যাকশনটার পরে কোন এই স্টেটের পরে কোন স্টেট আসবে সেটার প্রবাবিলিটি। যেমন হচ্ছে এখানে আছে স্টেট অ্যাট টাইম টি টাইম স্লটে আছে হচ্ছে এস এ, t+1 টাইম স্লটে সে যাবে এস প্রাইমে। ইফ ইট পারফর্মস দিস অ্যাকশন এ, দেন হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ দ্যাট। তার মানে কারেন্ট স্টেট 1 এ আছে, এর পরের স্টেপে সে স্টেট 2 তে যাবে যদি সে অ্যাকশন এ পারফর্ম করে, এটার প্রবাবিলিটি কত, তো সেটাকে প্রবাবিলিটি অফ এস টু এস প্রাইম বলে। আরেকটা হচ্ছে রিওয়ার্ড, সেটা এস থেকে এস প্রাইমে গেলে কত রিওয়ার্ড পাবে যদি সে অ্যাকশন এ পারফর্ম করে, তার প্রবাবিলিটি কত। যেমন এখানে একটা গ্রাফ আমরা দেখছি, এটাকে এমডিপি গ্রাফ বলি আমরা। যেমন স্টেট 0 তে আছে, স্টেট 0 তে থাকতে তার হচ্ছে কি কি অ্যাকশন সে পারফর্ম করতে পারবে। অ্যাকশন 0 পারফর্ম করতে পারবে, আবার অ্যাকশন 1 ও পারফর্ম করতে পারবে। আচ্ছা, তাহলে অ্যাকশন 0 যদি পারফর্ম করে তাহলে সে আলটিমেটলি S0 তে ফিরে আসতে পারে অথবা S2 তেও যেতে পারে। তার প্রবাবিলিটি হচ্ছে 0.5। তার মানে 50% টাইম সে 0 তে ফিরে আসবে যদি অ্যাকশন 0 পারফর্ম করে, 50% টাইম সে হচ্ছে স্টেট 2 তে যাবে। আবার অ্যাকশন যদি 1 পারফর্ম করে, দ্যাট মিন্স অ্যাকশন A পারফর্ম করে, তাহলে 100% টাইম যখন সব সময় সে হচ্ছে স্টেট 2 তেই যাবে সে। ওকে, এরপর হচ্ছে আমাদের যেমন স্টেট 2 তে, স্টেট 2 যেটা, সেই স্টেট 2 থেকে কি কি অ্যাকশন পারফর্ম করতে পারে। স্টেট 2 তে দেখা যাচ্ছে যে এখানে অ্যাকশন 0 পারফর্ম করতে পারে, অ্যাকশন 1 ও পারফর্ম করতে পারে। তো অ্যাকশন 0 যদি পারফর্ম করে তাহলে 40% টাইম সে স্টেট 0 তে যায়, 60% টাইম সে স্টেট 2 তে ফিরে আসে। আবার স্টেট 2 থেকে যদি অ্যাকশন 1 পারফর্ম করে তাহলে 40% টাইম সে হচ্ছে স্টেট 2 তে যায়, and 30% টাইম সে স্টেট 0 তে চলে যায়, আর 30% টাইম সে স্টেট 1 এ চলে। ওকে, তো এভাবে স্টেট 2 তেও আবার হচ্ছে দেখা যায় যে স্টেট 2 থেকে আমরা অ্যাকশন 0 পারফর্ম করতে পারি, অ্যাকশন 1 ও পারফর্ম করতে পারি, প্রবাবিলিটি অনুসারে তার স্টেট গুলা চেঞ্জ হয়। আচ্ছা, এখানে আবার হচ্ছে আমাদের যেমন হচ্ছে যদি আমরা হচ্ছে স্টেট 2 থেকে অ্যাকশন এ পারফর্ম করি, তখন হচ্ছে আমাদের রিওয়ার্ড যেটা সেটা পাবো -1। যদি সেটা আমাদের হচ্ছে স্টেট 1 এ ফিরে আসে। আচ্ছা, এখানে আবার আরেকটা দেখো, সেখানে হচ্ছে স্টেট 1 থেকে অ্যাকশন 0 পারফর্ম করলে আমাদের হচ্ছে স্টেট
0-তে আসার প্রবাবিলিটি হচ্ছে 70%, আর তখন আমরা হচ্ছে রিওয়ার্ড পাবো +5, +5 পাবো রিওয়ার্ড। এভাবে হচ্ছে আলটিমেটলি এটাকে বলেন এমডিপি, মার্কভ ডিসিশন প্রসেস। তো রিইনফোর্সমেন্ট লার্নিং কে যখন মডেল বেসড রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা অ্যাপ্লাই করি, সাধারণত এই এমডিপিটাকে ইউজ করা হয় আর কি। তো এখানে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে পলিসি ডিফাইন করা। যখন আমি অলরেডি বলছি যেটা, সেটা হচ্ছে কোন স্টেটে কোন অ্যাকশন পারফর্ম করব। এটা হচ্ছে আমরা যদি টোটাল সব স্টেটের জন্য হচ্ছে ডিফাইন করতে পারি, তাহলেই সেটাকে বলি আমরা পলিসি। যেটা আমি আমাদের হচ্ছে অটোনোমাস ভেহিকলের ক্ষেত্রে এক্সাম্পল বললাম, যেখানে তার স্টপ হওয়ার কথা সেখানে স্টপ হবে। দ্যাট মিনস স্টেট স্টপ যখন, তখন হচ্ছে সে যেটা অ্যাকশন পারফর্ম করবে স্টপ অ্যাকশন পারফর্ম করবে। তো যেখানে হচ্ছে তার স্লো হওয়ার কথা, যেমন সামনে হচ্ছে একটা ভেহিকল দেখছে, সামনে ভেহিকল দেখলে তার হচ্ছে স্লো হওয়ার কথা। তো স্লো করার জন্য যে সমস্ত অ্যাকশন পারফর্ম করতে হবে তাকে আর কি, ভেহিকলের যে সমস্ত হচ্ছে আমাদের অ্যাকশন পারফর্ম করতে, আমাদের ব্রেকটাকে হচ্ছে অ্যাক্সেলারেশন কমাই দিতে হবে, ব্রেকটাকে চাপতে হবে, সেটা ফ্রন্ট নাকি রিয়ার ব্রেক। তো এটা হচ্ছে আলটিমেটলি এই অ্যাকশন গুলো পারফর্ম করতে পারলে সে আলটিমেটলি রিওয়ার্ড পাবে। ফাইনালি এটা হচ্ছে পলিসি লার্ন করা। পলিসি মানে হচ্ছে কোন স্টেটে কি অ্যাকশন পারফর্ম করলে রিওয়ার্ড ম্যাক্সিমাম হবে। তো এখানে আমাদের হচ্ছে এই যে সেটাই, যেমন পলিসিকে আমরা এখানে পাই হিসাবে বলি। যদি স্টেট এস হয় তাহলে তাকে কোন অ্যাকশনটা পারফর্ম করতে হবে। ওকে, এটাই পলিসি। এই পলিসি লার্ন করার জন্য আলটিমেটলি আমাদের হচ্ছে প্রথমেই প্রত্যেকটা স্টেপে কি পারফর্ম করলে কত ভ্যালু রিটার্ন আসবে সেটাকে ভ্যালু। তাহলে এখানে দুটা মেজর ফাংশন, আবার এটাকে বলে দুটা ইটারেশন অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ভ্যালু ইটারেশন, একটাকে বলে পলিসি ইটারেশন। তা ভ্যালু ইটারেশন যেটা প্রত্যেকটা এপিসোড এর প্রত্যেকটা স্টেপেই হচ্ছে ভ্যালু ইটারেশন হয় আর কি। আর পলিসি ইটারেশন যেটা, সেটা হচ্ছে যে ওভারঅল একটা ইটারেশন কমপ্লিট হওয়ার পর পলিসি কতটুকু আপডেট হলো আর কি, বা পলিসিতে কতটুকু চেঞ্জ আসলো, সেটা আমরা হচ্ছে আবার ইটারেট করি। তো এভাবে ভ্যালু এবং পলিসি ইটারেশনের মাধ্যমে লার্নিংটা কমপ্লিট হয়। আর এখানে হচ্ছে আমাদের রিওয়ার্ড যেটা, সেই রিওয়ার্ডটাকে বলি ডিসকাউন্টেড রিওয়ার্ড। ডিসকাউন্টেড রিওয়ার্ড দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কারেন্ট রিওয়ার্ড, যেটা স্টেট 0 থেকে আমরা অ্যাকশন A0 পারফর্ম করলে স্টেট 1 এ আসলাম, তাহলে এর জন্য হচ্ছে আমাদের যে রিওয়ার্ড সেটা হচ্ছে R1। ঠিক আছে, R1। তো এটা হচ্ছে আমাদের এই যে RT, এটা হচ্ছে RT। তাহলে এখানে আমরা কনসিডার করি ফিউচার ডিসকাউন্টেড রিওয়ার্ড অলসো। তার মানে RT তো আমরা হচ্ছে এই রিওয়ার্ডটা পেলাম, কিন্তু এই যে S1 এ আসছি আমরা, তাহলে ফিউচারেও তো কিছু রিওয়ার্ড আমরা পাবো আর কি। ফিউচারে যেমন S2 তে আসার জন্য কিছু পাবো, S3 তে আসার জন্য কিছু পাবো। তাহলে এই রিওয়ার্ড গুলোকে আমরা হচ্ছে কনসিডার করবো, এই রিওয়ার্ড গুলাকে কনসিডার করবো আর কি। তো এই রিওয়ার্ড মানে স্টেট 2 তে গেলে হয়তো একরকম পাবো, যদি আমরা স্টেট 1 থেকে স্টেট 3 তে ডিরেক্টলি চলে যাই তাহলে হয়তো অন্যরকম রিওয়ার্ড পাবো। তাহলে সেজন্যই স্টেট 2 স্টেট 3 এই রিওয়ার্ড গুলাকে বিভিন্ন হচ্ছে স্টেটের সাপেক্ষে আবার কনসিডার করা হয়। তো এটাকে হচ্ছে আমরা যেমন RT+1 RT+2 দ্যাট মিনস ফিউচার রিওয়ার্ডস কিন্তু এরা। তার মানে জিনিসটা এমন যে ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে আমরা যেতে চাই হচ্ছে আমরা যেতে চাই চিটাগং, ঢাকা থেকে চিটাগং যাব। এখন ঢাকা থেকে চিটাগং যাওয়ার বিভিন্ন প্যাথ আছে। এখন আমরা তো জানি না আসলে কোন প্যাথে যাব, কারণ রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট এভাবে শুধু এনভায়রনমেন্টটা তাকে দিয়ে দেয়া থাকে, আমরা জানি না যে কোন দিকে যাবে, সে খুঁজে বের করে টোটালটা, ঠিক না? তা কখনো কখনো সে করতে পারে কি যে ঢাকা থেকে সে কুমিল্লা রুটে চলে গেল, ঠিক না? কুমিল্লা রুটে। আরেকটা হচ্ছে ঠিক আছে ঢাকা থেকে উত্তরবঙ্গের রুটে চলে গেল সে, ধরি হচ্ছে সে সাভার হয়ে আলটিমেটলি টাঙ্গাইল চলে গেল আর কি, ঠিক আছে? তো এখন হচ্ছে তার মানে ঢাকা থেকে টাঙ্গাইলও যেতে পারে, ঢাকা থেকে সে কুমিল্লাও যেতে পারে। তো ঢাকা থেকে যদি হচ্ছে মানে কুমিল্লার দিকে যায় তাহলে তো সেটা বেটার তার মানে এখানে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লার দিকে গেলে তার বেটার, কিন্তু উল্টা দিকে গেলে তো হচ্ছে সেটা বেটার না, ঠিক না?
তাহলে এই লার্নিং টাইমে যখন যদি সেটা কুমিল্লা পর্যন্ত যায় তার জন্য যে রিওয়ার্ডটা সেটাকে আমরা বলতেছি আরটি। আর ফিউচারে হচ্ছে আমরা হচ্ছে কুমিল্লা থেকে হয়তো বা ফেনী যাবো আর কি। তো কুমিল্লা থেকে ফেনী গেলে তার যে রিওয়ার্ডটা সেটা হচ্ছে RT+1। ফেনী থেকে হয়তো বা আমরা চিটাগং গেলাম, তার রিওয়ার্ড হচ্ছে RT+2 এভাবে। আচ্ছা, কিন্তু আমরা যদি হচ্ছে ঢাকা থেকে আমাদের 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 হচ্ছে টাঙ্গাইল যাই, ঠিক না? তো তার একটা রিওয়ার্ড আছে। কিন্তু টাঙ্গাইল থেকে আমরা আবার হচ্ছে সামনে হয়তো সিরাজগঞ্জে চলে গেলাম, তার রিওয়ার্ড আছে। তো ওই রিওয়ার্ড যেটা আছে সেই রিওয়ার্ডটা তো আলটিমেটলি আমাদের নেগেটিভ হবে, ঠিক না? তো সেজন্যে আলটিমেটলি আমরা কারেন্ট স্টেটে বসেই ফিউচার রিওয়ার্ডের কথা চিন্তা করব, যে ফিউচারে রিওয়ার্ডটা যেটা সেটা কি টোটাল সাম যেটা সেটা ভালো হবে নাকি ভালো হবে না। ওকে, কিন্তু এখানে হচ্ছে একটা জিনিস আমরা হচ্ছে কনসিডার করব, যে কারেন্ট রিওয়ার্ডটাকে আমরা ফুল কনসিডার করব, যে কারেন্ট রিওয়ার্ড যেটা সেটাকে ফুল কনসিডার করব। কিন্তু ফিউচার যেগুলো আসবে তো সেগুলোতে আনসার্টেনিটি আছে, ঠিক না? ফিউচার গুলোতে আনসার্টেনিটি আছে। তো আনসার্টেনিটিকে ডিল করার জন্য এখানে হচ্ছে আমাদের এই যে গামা একটা প্যারামিটার যেটা সেটা ইউজ করা হয়েছে, এটাই ডিসকাউন্ট। আপনি ফিউচার গুলাকে ফুল কাউন্ট করব না। ফিউচার রিওয়ার্ডের হয়তো আমরা যদি বলি যে 0.1 ডিসকাউন্ট ফ্যাক্টর 0.1, তোমার ফিউচার রিওয়ার্ডের 10% কনসিডার করব। আবার তারপরের যেটা স্টেপ সেটা হচ্ছে গামা স্কোয়ার মানে হচ্ছে মাত্র হচ্ছে 1% হয়তো, যেমন 0.01, ঠিক না? গামা স্কোয়ার 0.01। তাহলে নেক্সট স্টেপের 10%, কিন্তু তারপরের স্টেপের 1% আমরা কনসিডার করব রিওয়ার্ডটা, কারণ যেহেতু আমাদের হচ্ছে ফিউচার আনসার্টেনিটি আছে, ঠিক না? আনসার্টেনিটি, সেজন্য রিওয়ার্ডটাকে ফুল কাউন্ট করব। তাহলে এভাবে এটাকে আমরা জাস্ট ফর্মুলা করলে এভাবে ফর্মুলাটা পেয়ে যাবো আর কি। তো এটাকে ফাইনালি আমরা পলিসি যখন ডিফাইন করব, পলিসি ডিফাইন করলে আমরা হচ্ছে এই যে অ্যাকশন যেটা আছে, দ্যাট মিন্স আমরা কোন অ্যাকশন পারফর্ম করলে এখানকার রিওয়ার্ড প্লাস অফ এই যে হচ্ছে ভ্যালু, প্রত্যেকটা স্টেপের যে ভ্যালু আছে সেই ভ্যালু যেটাকে ডিসকাউন্টেড রিওয়ার্ড হিসেবে আসবে আর কি, ঠিক আছে? ডিসকাউন্টেড রিওয়ার্ড হিসেবে আসবে। অবশ্যই হচ্ছে ওই সমস্ত আমরা স্টেপ গুলাকেই নিব যে সমস্ত স্টেপে হচ্ছে অপটিমাল ভ্যালুটা আসবে। সেই জন্য এখানে আমাদের এই ভি স্টার যেটা সেটা হচ্ছে অপটিমাল ভ্যালু। তাহলে এভাবে যদি আমরা হচ্ছে ইটারেশন করতে থাকি তাহলে একসময় আমরা অপটিমাল পলিসি যেটা সেটা পাবো আর কি। সেভারাল অ্যালগরিদমস ইন আওয়ার রিইনফোর্সমেন্ট লার্নিং, অনেক অ্যালগরিদম আছে। এর মধ্যে পপুলার যে অ্যালগরিদমটা সেই অ্যালগরিদমটাকে বলে কিউ লার্নিং অ্যালগরিদম। ওকে, কিউ লার্নিং অ্যালগরিদম। তো এখানে আমরা আলটিমেটলি কিউ লার্নিং এর সিমুলেশনটা দেখবো, যে কিউ লার্নিং কিভাবে কাজ করে আর কি। তো কিউ লার্নিং এ যেটা সেটা হচ্ছে একটা কিউ থাকে, দ্যাট মিন্স এটাকে আমরা কিউ একটা ম্যাট্রিক্স আর কি। সো এই ম্যাট্রিক্সটাই হচ্ছে নলেজ বেস। দ্যাট মিন্স এটাকে হচ্ছে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করার পর, বিভিন্ন ইটারেশন করার পর ফাইনালি হচ্ছে আমরা একটা কিউ পাবো, যে কিউটাতে আলটিমেটলি তার নলেজটাকে স্টোর হবে আর কি। তো এই পরবর্তীতে শুধু এই কিউটা থাকলেই সে হচ্ছে কোন স্টেটে কি অ্যাকশন পারফর্ম করতে হবে সেটা বের করে ফেলবে আর কি। তো আমরা আলটিমেটলি এই নলেজ বেসটা হচ্ছে কিউ লার্নিং এর মধ্যে এই নলেজ বেসটা হচ্ছে তৈরি করে থাকি আর কি। তো এটার জন্য ইকুয়েশন হচ্ছে আমাদের এই যে এটা, দ্যাট মিন্স কিউটা আপডেট হবে কিভাবে, এটা হচ্ছে রিওয়ার্ড অফ কারেন্ট স্টেট and this action. So at this step, if we perform the action A, then what will be the reward? That is our RSA. এই রিওয়ার্ডটা আর হচ্ছে আমরা ওই যে ফিউচার ডিসকাউন্টেড রিওয়ার্ড যেটা সেটার জন্য এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের গামা। আর ফিউচার ডিসকাউন্টেড রিওয়ার্ড আলটিমেটলি আসবে কিভাবে সেটা তার অপটিমালটা নিতে হবে আমাকে, কারণ অনেকবার ইটারেশন করলে আলটিমেটলি বিভিন্ন ভ্যালু আসতে পারে, তার মধ্যে সবচেয়ে অপটিমাল যেটা সেটাকে নিব আমরা। এখানে ওই যে ডেল্টা এস এ দেখো, এখানে ডেল্টা এস এ হচ্ছে ট্রানজিশন ফ্রম এস ইফ উই পারফর্ম এ। ওকে, তাহলে এরপর কোন স্টেটে যাবে সেই স্টেটের ভ্যালুটা কি হবে, সেই ভ্যালুটার থেকে আমরা
তার আলটিমেটলি ডিসকাউন্টেড রিওয়ার্ড ক্যালকুলেট করতে পারবো। তো এখানে হচ্ছে এটাকেই আবার হচ্ছে এই যে আমরা এই যে ভি স্টার এর পরিবর্তে আমাদের কিউ লার্নিং এর ক্ষেত্রে আলটিমেটলি প্রিভিয়াস কিউ স্টার যেটা সেখান থেকে লার্ন করে ফেলি। তার মানে নতুন ভাবে ভি ক্যালকুলেশন না করে এর আগের স্টেটের কিউ কি ছিল সেটার উপর তার এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমরা হচ্ছে কিউ কোন অ্যাকশনটা পারফর্ম করলেন পাবো, এখান থেকে এই ভ্যালুটার উপর আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাপ্লাই করব। তাহলে প্রতিবার হচ্ছে আমরা এই ম্যাক্সিমাইজেশন এটা না করে আলটিমেটলি আমাদের কিউ যেটা আছে সেটা যেহেতু নলেজ বেসড, সেখানকার হচ্ছে হিস্ট্রিক্যাল ভ্যালুগুলাকে ইউজ করেই আমরা হচ্ছে কিউটাকে ডিটারমাইন করতে পারি। আচ্ছা, আমরা আসি যে সিমুলেশনে, যে রিইনফোর্সমেন্ট লার্নিং একটা এক্সাম্পল যদি আমরা এখানে দ্য বেসিক কিউ লার্নিং পুরাটা হচ্ছে আমরা ইউজ করবো না এখানে, দ্য বেসিক ফর্ম। তো সেটাকে করলে আমরা কিভাবে আলটিমেটলি আউটকাম যেটা সেটা পাচ্ছি সেটা একটু দেখি। ধরি একটা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টকে আমরা এরকম একটা হচ্ছে এনভায়রনমেন্টে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে তার কাজ হচ্ছে এই এনভায়রনমেন্ট থেকে হচ্ছে যেমন এটা তো রুম, ঠিক না? এগুলো হচ্ছে আমাদের 0 নাম্বার রুম, এটা 1 নাম্বার রুম, এটা হচ্ছে 2, এটা 3, 4 মানে এখানে কয়টা রুম আছে? 5টা রুম, 0 থেকে 4, আর আউটসাইড হচ্ছে আমাদের 5। তাহলে যে কোনো একটা রুমে হচ্ছে তাকে ছেড়ে দিব, সে হচ্ছে এখান থেকে বের হয়ে আসবে। আচ্ছা, এবং এই যে বেরোনো যেটা সেটা বেরোনো একটা এফিশিয়েন্ট প্যাথ দিয়ে সে বের হয়ে আসবে, এটা হচ্ছে টার্গেট আমাদের। তাহলে আমরা রুম যেগুলো আছে রুমগুলাকে স্টেট হিসেবে ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে এই রুম নাম্বারটা হচ্ছে 0 স্টেট, এটা হচ্ছে 1 স্টেট, এটা হচ্ছে 2 স্টেট, 3 এরপরে ভাবে। আচ্ছা, এখন এটাকে বের হওয়ার জন্য আমাদের কিছু ডোর আছে, যেমন 0 থেকে এই ডোর দিয়ে বের হয়ে আসতে পারে। তার মানে অ্যাকশন পারফর্ম করতে পারে যেটা সেটা হচ্ছে 0 থেকে 4 আসার অ্যাকশন, মানে 0 থেকে একটা অ্যাকশন থাকবে যে অ্যাকশনটা হচ্ছে 0 থেকে 4 এ আসো, এরকম অ্যাকশন পারফর্ম করতে পারে। তাহলে তার জন্য এই ডোরটাকে ইউজ করতে পারবে। আবার এই যে 4 যেটা আছে 4 থেকে কি কি অ্যাকশন পারবে, 4 থেকে আবার 0 তে যেতে পারবে, এরকম একটা অ্যাকশন তার কাছে অ্যাভেলেবল। দ্যাট মিন্স এ থেকে অ্যাকশন হচ্ছে 4 থেকে 0 তে যাওয়ার অ্যাকশন। ওকে, ঠিক একইভাবে রুম নাম্বার 4 এর 3টা দরজা আর কি, এখান থেকে সে 3 তেও যেতে পারে, তার মানে অ্যাকশন 4 টু 3 পারফর্ম করতে পারে। আবার অ্যাকশন 4 টু আউটসাইড, দ্যাট মিন্স যে 5 যেটা সেটা অ্যাকশনও পারফর্ম করতে পারে। তাহলে 3টা ডোর দিয়ে। আবার 3 নাম্বারের হচ্ছে সে 2 তেও যেতে পারে, আবার হচ্ছে 1 এও যেতে পারে। আবার 2 থেকে 3 তে আসতে পারে, আবার 1 থেকেও 3 তে আসতে পারে, আবার 1 থেকে আউটসাইডেও যেতে পারে, আউটসাইড থেকে আবার ইনসাইডেও আসতে পারে সে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টকে যেটা লার্ন করতে হবে যে এখান থেকে বের হওয়ার সবচেয়ে এফিশিয়েন্ট প্যাথ কোনটা হবে সেটাকে লার্ন করতে হবে। তাহলে আমরা স্টেট ডিফাইন করলাম। স্টেট হচ্ছে যে দেখো 0, 1, 2, 3, 4, 5, আমাদের 0 থেকে 5 পর্যন্ত স্টেট। এবং আমরা কি করতে পারি, 0 থেকে 4 এ আসতে পারি, যেহেতু 0 থেকে 4 এর আমাদের ওয়ে আছে, 0 থেকে 4 এ আসতে পারি। আবার 4 থেকে কি করতে পারি, আমরা 4 থেকে 3 দিকে যেতে পারি, 4 থেকে 3 তে, 4 থেকে 0 তে, 4 থেকে 5 এ। তাহলে যে দেখো 4 থেকে 5, 4 থেকে 3, 4 থেকে 0, এই 3টা ওয়ে আছে। একইভাবে বাকিগুলোর জন্য আমরা স্টেট গুলা যেটা সেই স্টেট গুলাকে আমরা স্টেট ডায়াগ্রাম আকারে হচ্ছে ড্র করতে পারি। আচ্ছা, এখন আমরা আসি যে এখানে আমরা বললাম যে আমরা কিউ লার্নিং হচ্ছে অ্যাপ্লাই করব। তাহলে আমাদেরকে প্রথমেই হচ্ছে আমাদের রিওয়ার্ড যেটা সেই রিওয়ার্ড ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তাহলে রিওয়ার্ড যেটা সেটাকে আমরা এখানে একটা রিওয়ার্ড ম্যাট্রিক্স যেটা নিলাম সেটা হচ্ছে স্টেট, এই যে স্টেট গুলা, আর এখানে হচ্ছে অ্যাকশন। মানে 0 থেকে 0 তে কি যাওয়া যাবে, যেমন 0 থেকে 0 স্টেট থেকে 0 স্টেট, 0 রুম নাম্বার 0 থেকে 0 তেই থাকলো, আলটিমেটলি সেটাতে আমাদের লাভ নাই, সেজন্য আমরা হচ্ছে এখানে নেগেটিভ দিয়ে দিলাম যে ওখানে থাকলে সে নেগেটিভ রিওয়ার্ড পাবে। আবার 0 থেকে হচ্ছে 4, তাহলে 0 থেকে 4 এ যদি আসে, 0 থেকে 4 এ আসা যায়, হ্যাঁ আসা যায়, যদি আসা যায় তাহলে সেটাকে আমরা বলবো তার রিওয়ার্ড হচ্ছে 0। তার মানে এটা একটা পজিটিভ রিওয়ার্ড, যেটা 0 হচ্ছে তার কাছে পজিটিভ রিওয়ার্ড।
আচ্ছা, কিন্তু 0 থেকে 1 যেটা সেটাতে তো যাওয়া যায় না, ঠিক না? 0 থেকে 1 এ কোনো রোড নাই। আমাদের এই যে 0 থেকে এই 1 এ কোনো হচ্ছে ডোর নাই তার, সেজন্য সে যেতে পারবে না। তাহলে যদি ট্রাই করে যে এদিক দিয়ে যাওয়ার জন্য, তাকে হচ্ছে কাইন্ড অফ পানিশমেন্ট দেওয়া যে ঠিক আছে এদিক দিয়ে যাওয়া যায় না কিন্তু ট্রাই করতেছে, তো সেজন্য তার রিওয়ার্ড হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, ঠিক একইভাবে 1 থেকে, তাহলে 1 থেকে আমরা শুধুমাত্র যেতে পারি কোথায়? 1 থেকে 3 তে যেতে পারি, আর 1 থেকে যেতে পারি 5 এ। তাহলে 1 থেকে 3 তে যদি যায় তাহলে 0, আর 1 থেকে 5 এ গেলে হচ্ছে 100 রিওয়ার্ড। 100 দ্যাট মিনস একটা বড় রিওয়ার্ড দিব আমরা 1 থেকে 5 এ গেলে। এটার কারণ কি? কারণ হচ্ছে 5 হচ্ছে আউটসাইড, না? আমরা আউটসাইডে বের হতে চাই। তাহলে সেজন্য তাকে হচ্ছে বড় রিওয়ার্ড, দ্যাট মিনস যদি উইন করে, সে যেতে পারে বাইরে বের হয়ে, তাহলে সেটাকে আমরা তখন একটা বড় রিওয়ার্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে 2 থেকে যদি চিন্তা করি, 2 থেকে কোথায় আসা যায়? 3 তে আসা যায়, আর কোথাও না। তাহলে 2 থেকে যে 3 তে যেটা সেটা হচ্ছে 0 রিওয়ার্ড, আর বাকিগুলাকে নেগেটিভ। ঠিক একইভাবে যদি আমরা আ আ আমরা আ 3 থেকে দেখি, তাহলে 3 থেকে 1 এ আসা যায়, 2 তে আসা যায়, 4 এ আসা যায়। 3 থেকে এই যে 1 এ আসা যায়, 2 তে আসা যায়, 4 এ আসা যায়। বাকিগুলা যায় না, সেটাও নেগেটিভ। 4 থেকে 4 থেকে আমরা ৩ টা ওয়ে আছে, 3, 0 আর 5। 5 এ হচ্ছে হাইয়েস্ট। তাহলে 4 থেকে এই যে 0, আমাদের 3 আর 5, যেটা 5 এ গেলে 100। 5 থেকে কোথায় আসা যায়? 5 থেকে আমরা 4 এ আসতে পারি, 1 এ আসতে পারি। তাহলে 1 এ আসতে পারি, 4 এ আসতে পারি, আর হচ্ছে 5 এই থাকতে পারি। তো 5 এ থাকার জন্য আমাদের রিওয়ার্ড হচ্ছে 100। কারণ আমরা বাইরে যদি একবার বের হয়ে যাই, আবার ভিতরে ঢুকতে চাই না। তাহলে সেজন্যই তার কাছে রিওয়ার্ড, বাকি রিওয়ার্ড হচ্ছে নেগেটিভ। তো এটা হচ্ছে আমাদের রিওয়ার্ড ম্যাট্রিক্স, যেটা সেটা ডিফাইন করা। রিওয়ার্ড যদিও এখানে আমরা হচ্ছে যে রিওয়ার্ড গুলো অ্যাসাইন করতেছি বিভিন্ন স্টেটের জন্য, ডিরেক্টলি হচ্ছে আমাদের এই রিওয়ার্ড গুলাকে স্ট্যাটিক রিওয়ার্ড বলতেছি আমরা। কিন্তু অনেক সময় হচ্ছে মডেলিং এর জন্য আলটিমেটলি এভাবে স্ট্যাটিক রিওয়ার্ড যেটা সেটা আমরা অ্যাসাইন করতে পারি না। কারণ তখন বিভিন্ন আরো বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে রিওয়ার্ড গুলাকে অ্যাসাইন করতে হয়। ফর সিম্পলিসিটি এখানে হচ্ছে এনভায়রনমেন্ট যেটা আছে, দ্যাট মিনস আমাদের রুম গুলা তো চেঞ্জ হচ্ছে না, ঠিক না? দ্য কাইন্ড অফ স্ট্যাটিক এনভায়রনমেন্ট। তো সেজন্য রিওয়ার্ড স্ট্যাটিক আমরা কনসিডার করব। ওকে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে কি? চ্যালেঞ্জ হচ্ছে এখান থেকে এফিশিয়েন্ট প্যাথটা বের করা, ঠিক না? যে সে অটোমেটিক্যালি এফিশিয়েন্ট প্যাথ বের করবে। তো তার জন্য আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং বেসিক যেটা সেটা ইউজ করতে চাই। আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং এ আমি বললাম যে একটা কিউ, আমরা এখানে কিউ লার্নিং যেটা, সেই কিউ লার্নিংটা এপ্লাই করতে চাচ্ছি। কিউ লার্নিং, বেসিক কিউ লার্নিং স্ট্রাকচার। তো সেখানে একটা কিউ থাকবে, আর কিউটা হচ্ছে তার নলেজ বেস। ওকে, নলেজ বেস দ্যাট মিনস এই কিউটা আস্তে আস্তে আপডেট করবে আহ, আহ, বিভিন্ন ইটারেশন। আর আমাদের হচ্ছে একটা রিওয়ার্ড ম্যাট্রিক্স আছে, যেটাকে আমরা অলরেডি ডিফাইন করছি এখানে। তো ইনিশিয়ালি তার নলেজ বেস হচ্ছে 0, দ্যাট মিনস কোনো নলেজই তার কাছে নাই, এজেন্টের কাছে নাই। তো সেজন্যই কিউ হচ্ছে, দেখো কিউ হচ্ছে আমাদের স্টেট হচ্ছে 5, অ্যাকশন 1 to 5, এবং নলেজ বেজে হচ্ছে সবগুলা 0, কোনো নলেজ নাই তার কাছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট যেটা, সেই রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট কি করবে? সেটা হচ্ছে র্যান্ডম কিছু পারফর্ম করবে, না? তো র্যান্ডম কিছু পারফর্ম করলে আলটিমেটলি তার নলেজ যেটা সেটা আপডেট হবে। যেমন এখানে আমাদের হচ্ছে কিউ লার্নিং এর যে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটাকে আমরা ইউজ করতে চাই। সেই ইকুয়েশনটা কি ছিল? কিউ স্টেট অ্যাকশন ইকুয়াল রিওয়ার্ড স্টেট অ্যাকশন প্লাস গামা এন্ড ম্যাক্স অফ কিউ নেক্সট লেভেল অল অ্যাকশনস। এই যে এইখানকার এই ইকুয়েশন। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে কিউ স্টেট অ্যাকশন, দ্যাট মিনস কিউটা আপডেট হবে কি দিয়ে? আর রিওয়ার্ড হচ্ছে স্টেট অ্যাকশন। রিওয়ার্ড কারেন্ট স্টেট, এবং ওই কারেন্ট স্টেটের উপর যে অ্যাকশনটা সে পারফর্ম করবে আর কি, কারণ র্যান্ডম অ্যাকশন পারফর্ম করে নলেজটাকে আপডেট করবে। এরপর গামা হচ্ছে আমাদের ডিসকাউন্টেড রিওয়ার্ড, এবার ম্যাক্স হচ্ছে আমাদের
এই নেক্সট এই অ্যাকশন পারফর্ম করলে তো নতুন একটা স্টেটে আসবে, সেই নতুন স্টেটে যে কি কি অ্যাকশন পারফর্ম করতে পারবে সেই সব অ্যাকশন গুলোর মধ্যে কোন অ্যাকশনটা সবচেয়ে বেশি রিওয়ার্ড দিবে সেটাকে আমরা বলতেছি ম্যাক্স। আচ্ছা, তো আমরা সেটাকে কনসিডার করব। ওকে, তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে স্টেট অ্যাকশনের ক্ষেত্রে ধরি এখানে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট, যেটা সেই এজেন্টকে রুম নাম্বার 1 এ রাখা হচ্ছে, তার মানে এখানে এজেন্টটাকে প্লেস করা হচ্ছে। এজেন্ট হচ্ছে আমাদের এখানে, আরএল এজেন্ট এ এখানে আছে। তাহলে ধরি অ্যাকশন, এখন এই এজেন্ট এ যদি রুম নাম্বার 1 এ থাকে তাহলে সে কি করবে? হচ্ছে তার কাছে বেশ কিছু অপশন আছে, ঠিক না? অপশন কি? 1 এ থাকলে তার অপশন হচ্ছে ইদার হচ্ছে সে 3 তে যাবে অর 5 এ যাবে। এই দুটো অ্যাকশনে যে কোনো একটা পারফর্ম করতে হবে তাকে। তার মানে রুম নাম্বার 1 থেকে বেরোনোর একের হচ্ছে দুটো ডোর, একটা হচ্ছে ইদার এটা ইউজ করতে পারে অথবা এটা ইউজ করতে পারে। তো এখন তার কাছে তো এজেন্ট তো জানে না যে এইটা ডোর ইউজ করলে আলটিমেটলি সে বাইরে আসতে পারবে, ঠিক আছে? তাহলে কখনো সে এই ডোর ইউজ করতে পারে, কখনো এই ডোর ইউজ করতে পারে। আলটিমেটলি তাকে লার্ন করতে হবে। তাহলে লার্নিং এর জন্য ধরি প্রথমে আছে র্যান্ডমলি সে একটা অ্যাকশন পারফর্ম করছে, সেটা হতে পারে যে র্যান্ডমলি সে 5 অ্যাকশন পারফর্ম করছে। সেটাই এখানে আমরা বলতেছি যে স্টেট 1 এ আছে সে র্যান্ডমলি একটা অ্যাকশন পারফর্ম করছে যে ডোর 5 ইউজ করছে। আচ্ছা, তো এর জন্য তার হচ্ছে আলটিমেটলি তার নলেজের কি চেঞ্জ আসছে। এখানে হচ্ছে রিওয়ার্ড স্টেট অ্যাকশন, তাহলে রিওয়ার্ড পাবে সে স্টেট 1 থেকে স্টেট 1 এ 5 অ্যাকশন পারফর্ম করার জন্য যে রিওয়ার্ডটা, সেই রিওয়ার্ডটা। তাহলে এখানে আমরা রিওয়ার্ড ম্যাট্রিক্স যেটা আমরা ডিফাইন করছি, এটা হচ্ছে 1 যেটা আছে স্টেট 1 থেকে অ্যাকশন 5 পারফর্ম করছে, তো তার জন্য রিওয়ার্ড কত পাবে? 100 রিওয়ার্ড পাবে সে। তাহলে এটা হচ্ছে এই যে 100 এখানে। আচ্ছা, টাইমস দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর। এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন অথবা হচ্ছে কোশ্চেনে দেওয়াও থাকতে পারে যে রিওয়ার্ড ফ্যাক্টর কত। রিওয়ার্ড ফ্যাক্টর হচ্ছে 0.8। 0.8 এটা অ্যাজিউম করা বা দেওয়া থাকলে দেওয়া থাকা আর কি, এরকম। তাহলে ধরি ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের এখানে 0.8। 0.8। এরপর হচ্ছে ম্যাক্স কিউ নেক্সট স্টেট এন্ড অল অ্যাকশনস। কিউ নেক্সট স্টেট, তার মানে এখানে যদি আমরা হচ্ছে স্টেট 1 এ অ্যাকশন 5 পারফর্ম করি, তাহলে আলটিমেটলি আমরা নেক্সট স্টেট কোথায় চলে যাব? তার মানে আমাদের হচ্ছে রুম নাম্বার 1 থেকে যদি এই যে ডোর 5 যাওয়ার হচ্ছে এই ডোরটা ইউজ করি, তাহলে আমরা নেক্সট স্টেট কোথায়? আমরা স্টেট 5 এ যাব। তাহলে সেজন্য এখানে আমরা দেখতেছি নেক্সট স্টেট হচ্ছে আমাদের আলটিমেটলি 5। তাহলে নেক্সট স্টেট হচ্ছে 5। তাহলে নেক্সট স্টেট থেকে অল পসিবল অ্যাকশনস, তাহলে এই নেক্সট স্টেট থেকে আমরা কোন কোন অ্যাকশন পারফর্ম করতে পারি, তো কোন কোন অ্যাকশন গুলো অ্যাভেলেবেল আছে এই আমাদের গ্রাফ থেকে দেখলেই হয় যে নেক্সট স্টেট তো আমাদের 5 এ, 5 থেকে আমাদের 1 এও যেতে পারি, আবার হচ্ছে 5 এও থাকতে পারি, আবার হচ্ছে আমরা 4 এও যেতে পারি। তার মানে এই তিনটে অ্যাকশন পারফর্ম করতে পারি। সেজন্য নেক্সট স্টেটে থাকে অ্যাকশন 1, 4 এও যেতে পারি অথবা 5 এও থাকতে পারি, তিনটে অ্যাকশন। এই তিনটে অ্যাকশন আমাদের হচ্ছে পারফর্ম করলে আমাদের আলটিমেটলি এই তিনটার হচ্ছে কিউ ভ্যালু কত। যেহেতু কিউ এখানে এমটি, তার কাছে কোনো নলেজ নাই, তার মানে প্রিভিয়াসলি সে আলটিমেটলি অ্যাকশন 5 করার পর সে বাইরে আসছে, কিন্তু বাইরে আসার পর আবার ভিতরে তো হচ্ছে ঢুকতে পারে, ঠিক না? কারণ তার কাছে তো নলেজ নাই যে বাইরেই থাকতে হবে আমাকে। আচ্ছা, তো সেজন্যই সে অ্যাকশন 1 ও পারফর্ম করতে পারে, 4 ও পারফর্ম করতে পারে, 5 ও পারফর্ম করতে পারে। তাহলে নলেজ নাই বিধায় তাহলে কিউ এটার ভ্যালু কত? তার মানে কিউ 5.1 এর ভ্যালু কত? কিউ 5.1 এর ভ্যালু দেখা যাচ্ছে 5.1 এর ভ্যালু হচ্ছে 0। তারপর কিউ 5.4 এর ভ্যালু কত? কিউ 5.4 এর ভ্যালু 0। কিউ 5.5 এর ভ্যালু কত? কিউ 5.5 এর ভ্যালু 0। আলটিমেটলি তার কাছে কোনো ইনফরমেশন যেহেতু নাই বা নলেজ নাই, এই তিনটার মধ্যে তাহলে সবই 0 আর কি, 0 0 0।
যে এই তিনটা জেরোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? আলটিমেটলি ম্যাক্সিমাম হচ্ছে জেরোই। তো সেজন্য এখানে যে জেরো দেয়। তাহলে এখন আমাদের রিওয়ার্ড এখানে 100 পেলাম আমরা, প্লাস এই পার্ট থেকে জাস্ট জেরো আসছে। তাহলে 0 + 100 ইজ 100। তাহলে সে যেটা করবে কিউ, যেটা কিউটাকে আপডেট করবে। তার মানে এই যে কিউটা 15 এ গিয়ে আপডেট হয়ে গেল। 15 কিউ এর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, আপডেট হলো হচ্ছে 100 দিয়ে। তাহলে র্যান্ডমলি একটা পারফর্ম করলো। তাহলে র্যান্ডমলি পারফর্ম করার পর সে দেখা গেল যে আমাদের আলটিমেটলি তার নলেজটা আপডেট হলো। তো এভাবে সে র্যান্ডম মুভমেন্ট করবে। তো ধরি হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট আপডেট ধরি Q31, ওকে। তাহলে Q31 এর ক্ষেত্রে আমরা এখন দ্যাট মিন্স রুম নাম্বার 3 তে আছে এবং অ্যাকশন 1 পারফর্ম করছে, তার জন্য কি আপডেট হবে তার? তাহলে রিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর। তাহলে যদি হচ্ছে 3 থেকে অ্যাকশন 1 পারফর্ম করে তার মানে হচ্ছে 1 নম্বর রুমে চলে যাবে, তাই তো? তাহলে 1 নম্বর রুম থেকে কি কি অ্যাকশন পারফর্ম করতে পারে? 1 নম্বর রুম থেকে আমাদের দুটো অ্যাকশন 5 এ যেতে পারে, 3 তেও আসতে পারে। যে দেখো এখানে 3 তে আসতে পারে, 5 এও যেতে পারে, 5 এও যেতে পারে। তাহলে Q13 এর ভ্যালু কত? Q13 তে দেখি যে কিউ আমাদের এটা হচ্ছে এখন Q13 হচ্ছে 0 0 1 2 3, এটা 0। তাহলে 13 হচ্ছে আমাদের 0, Q13 হচ্ছে এটা এখান থেকে 0। আবার Q15 কত? Q15 হচ্ছে 100, ওকে। 15 যে 15 হচ্ছে 100। তাহলে 0 এবং 100 এর মধ্যে ম্যাক্সিমাম 100। তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে রিটার্ন করবে যেটা, সেটা রিটার্ন করবে হচ্ছে রিওয়ার্ড অফ 31। তাহলে রিওয়ার্ড ফাংশনে 31 এ কত? 3 আর 1 এ হচ্ছে 0 আছে। তাহলে 0 প্লাস 0.8 টাইমস 100, তার মানে 80 পাবে। 80 টা দিয়ে আপডেট হবে কি Q31 টা, Q31 0 1 2 3 3 আর 1 1 হচ্ছে 0, এটা হচ্ছে 1। এখানে 80 দিয়ে আপডেট হয়ে গেল। সিমিলারলি যদি আমরা আরেকটা র্যান্ডম, এভাবে আলটিমেটলি র্যান্ডমলি অ্যাকশন গুলা পারফর্ম করতে থাকবে ডিফারেন্ট স্টেটে। এই র্যান্ডম অ্যাকশন পারফর্ম করতে করতে আলটিমেটলি তার নলেজ বেস যেটা আছে, দ্যাট মিন্স কিউ যেটা, সেই কিউটা আপডেট হতে থাকবে। তো কিউ আপডেট হলে দেখা যাবে যে হচ্ছে এরকম ভ্যালুগুলা পাচ্ছি আমরা ফাইনালি, হ্যাঁ। অনেকবার ইটারেশন করার পর, অনেকবার হচ্ছে র্যান্ডম মুভমেন্ট করার পর আমরা এভাবে পাচ্ছি আর কি। এখন এটাকে আমরা এভাবেও রাখতে পারি, অথবা হচ্ছে এটাকে আমরা নরমালাইজ করতে পারি। যেমন এটাকে যদি আমরা 100 দিয়ে আমাদের হচ্ছে 5 দিয়ে হচ্ছে ভাগ করি, তাহলে এখান থেকে পাবো যে 100 100 এখানে 80 80 80 64 64, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের নরমালাইজড ভ্যালু, ওকে। আমরা 5 দিয়ে ভাগ করার পর এই ভ্যালুগুলা পাবো। তাহলে এখন আমরা কখন থামবো আসলে, যে এই কিউ যেটা আছে সেটা কখন আপডেট বন্ধ করব? থামবো হচ্ছে যখন দেখবো যে কোনোটা আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। ভ্যালু যেগুলো আছে সেই ভ্যালুগুলা যেমন এখানে হচ্ছে থেমে যাবে, এরপর দেখবো যে কোনো ভ্যালু আলটিমেটলি আপডেট হচ্ছে না, ঠিক আছে, তখন থেমে যাবে। তাহলে আপডেট না হলে সেটাই আমার নলেজ বেস, তার মানে কিউ যেটা সেটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই নলেজটাকে ইউজ করে আলটিমেটলি আমরা এফিশিয়েন্টলি হচ্ছে যে কোনো রুমে যদি এজেন্টটাকে প্লেস করা হয় সে আউটসাইডে বের হয়ে আসতে পারবে। ধরি হচ্ছে আমরা রুম নাম্বার 2 তে তাকে প্লেস করছি, সে কোথায় যাবে? এখন জাস্ট গ্রেডি স্ট্র্যাটেজি ফলো করবে সে। তাহলে এটা হচ্ছে আমাদের লার্ন কিউ। তাহলে প্রথমে কত 2 তে তাকে দেয়া হয়েছে, এই যে 2 তে তাকে দেয়া হয়েছে। তাহলে 2 তে দিলে এখানে দেখবে যে তার ম্যাক্সিমাম রিওয়ার্ড কোথায়? তাহলে ম্যাক্সিমাম রিওয়ার্ড হচ্ছে এই 64, যেটা হচ্ছে 3 তে। তার মানে সে যাবে হচ্ছে এখান থেকে 3 তে মুভ করবে, সে 3 তে মুভ করবে। তাহলে এরপর 3 থেকে সে দেখবে 3 থেকে তার ম্যাক্সিমাম রিওয়ার্ড কোথায়? তাহলে 3 থেকে এখানে আছে 1 এ আসলে 81, 2 তে গেলে 51, আবার 4 এ গেলে 80। তার মানে 1 এও যেতে পারে, 4 এও যেতে পারে, দুটাই তার কাছে সমান রিওয়ার্ড। তাহলে 3 থেকে ও 1 এও যেতে পারে,
করেও যেতে পারে, দুটার ক্ষেত্রে যে 80 এবং হচ্ছে 80 রিওয়ার্ড যেটা সে যে কোনো একটা বেছে নেবে। ধরি সে হচ্ছে 4 এ চলে, ওকে, দ্যাট মিনস এটা সিলেক্ট করলো, তাহলে 4 এ চলে গেল। 4 এ যাওয়ার পর সে দেখবে যে হচ্ছে তার কাছে ম্যাক্সিমাম রিওয়ার্ড কোনটা, ম্যাক্সিমাম রিওয়ার্ড হচ্ছে 100, মানে তাকে যেতে হবে 5 এ, তাহলে 4 থেকে এই যে 5 এ চলে গেল সে। আচ্ছা, 5 এ যাওয়ার পর এরপর হচ্ছে আমাদের 5 এ যাওয়ার পর 5 থেকে কোথায় যাবে সে, তাহলে 5 থেকে দেখো এই যে 5 এ স্টে করতে হবে তাকে, কারণ এটা যে ম্যাক্সিমাম রিওয়ার্ড, তো সেজন্য এই যে 5 থেকে 5 এ স্টে করবে, দ্যাট মিনস 5 থেকে আর কোথাও যাবে না। তো এরকম যে কোনো স্টেট থেকে যদি হচ্ছে আমরা যদি বলি যে 0 থেকে তাহলে কোথায় যাবে, এই যে 0 থেকে দেখো সে ম্যাক্সিমাম রিওয়ার্ড পাবে কোথায়, 4 এ যাবে, তাহলে 0 থেকে 4 এ মুভ করবে সে। তারপর 4 থেকে কোথায়, 4 থেকে 5 এ মুভ করবে ম্যাক্সিমাম রিওয়ার্ডের জন্য, 5 থেকে কোথায়, 5 এ স্টে করবে। তাহলে এই এটাকে সে লার্ন করে ফেলছে, এই যে কিউ তার নলেজ বেজ আর কি। তো এটাকে বলি আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তার মানে এখানে কিন্তু তাকে আমরা আগে থেকেই প্যাথ কস্ট এটা সেটা এগুলো কিছুই বলিনি, সে অটোমেটিক্যালি সে ফাইন্ড আউট করছে আলটিমেটলি কোন প্যাথে তাকে যেতে হবে। তো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টের প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং লেকচার। কোনো কোশ্চেন আছে কি? স্যার, আমার একটা কথা ছিল আপনার সাথে। হুম হুম স্যার, আমি তো ওই সেকশন 4 থেকে ওই এই ক্লাসের সাথে ক্লাস করি আর কি, ল্যাবও করি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার যে প্রজেক্টটা হবে স্যার, আমি তো ওই গ্রুপে কাউকে চিনিও না বা জানিও না, আমি এদের সাথে সবকিছু করেছি আর কি। হুম তো আমি কি এদের সাথেই কোনো কিছু দিতে পারবো কিনা এই সেকশনের সাথে? হ্যাঁ করতে পারবো, ওই সেকশনে যে কোনো দিতে পারবো? সেকশনের সাথে। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, okay, thanks all of you for joining this session. See you in our next class. Thank you. স্যার আমাদের কি স্যার নেক্সট ক্লাস অফলাইন হবে নাকি স্যার অনলাইন হবে?